চৌধুরী, ওই ওই ওখানে দেখো, যেটা চকচক করছে সেটা কি পার্সেলের র্যাপার? উন্মুক্ত বক্ষ বিভাজিকা জুড়ে তখন শুধুই শ্বাসের খেলা, একবার ওঠে আর একবার নামে। বাবা, 50 Shades of Grey। কাজটা ঠিক করলে না ম্যাডাম। প্রশ্নগুলো তো সহজ, কিন্তু উত্তর? নমস্কার, আমি ইন্দ্রজিৎ লাহিড়ী। আপনারা আমাকে চেনেন ফুটকা হিসাবে। দ্য স্ক্রিপ্ট কোম্পানি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এইবারে আমাকে একদম নতুন একটা ভূমিকায় আপনারা শুনতে চলেছেন। এই প্রথম আমি অডিও স্টোরির আঙিনায়। এবার এই চ্যানেলে শুনবেন সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী আর সাংবাদিক হিমাদ্রি সরকারের লেখা গল্প দ্য পার্সেল। চিত্রদীপ আর হিমাদ্রি বাবু দুজনেই এখন এই সময় সংবাদপত্রের সঙ্গে যুক্ত। এই গল্পটি সত্য ঘটনা অবলম্বনে হলেও গল্পের উপস্থাপনার কারণে বেশ কিছু ঘটনা প্রবাহ আর সিকোয়েন্স কল্পনাপ্রসূত। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আবার যেন এই গল্পটিকে ধ্রুব সত্য বলে ধরে নেবেন না। এই গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য, তাই ছোটরা এই চ্যানেলের অন্য গল্পগুলো শুনে দেখতে পারো। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কেমন লাগলো উপস্থাপনা একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, দ্য পার্সেল। কে গো? হ্যাঁ রে বুলটি। ও সুপর্ণা দিয়ে এলে? দাঁড়াও, তোমার একটা পার্সেল আছে। আমার পার্সেল? কে পাঠালো রে? এই নাও। আমি কি করে জানবো কে পাঠালো? তুমি তো অর্ডার দিয়ে সব ভুলেই যাও। তা যা বলেছিস, কিন্তু আমি তো সত্যি কিছু অর্ডার করিনি রে। আচ্ছা ঠিক আছে, দে। সোনা বাবু, একটু দাঁড়া, এ মাসের ভাড়াটা দিয়ে দিচ্ছি, একটু তোর বাবাকে দিয়ে দিবি? আমার এখন সময় নেই গো, তুমি সন্ধ্যেবেলা বাবাকে দিয়ে দিও। এই দেখো না কি পেলে, ভালো কিছু পেলে কিন্তু আমাকেও ভাগ দিও। আসি। আচ্ছা, এত বড় একটা পার্সেল কে পাঠালো? ওপরেও তো কিছু না, কিছুই তো লেখা নেই। বলেই দেখি। বাবা, 50 Shades of Grey, এইসব বই আমাকে কে পাঠালো? আরে ফোন কোথায় বাজছে? বইয়ের মধ্যে ফোন? কি আশ্চর্য সব ঘটনা ঘটছে এগুলো। ফোনটা ধরা কি ঠিক হবে? কিন্তু ফোনটা না ধরলে বুঝতেও তো পারবো না কে পাঠালো এটা। আর এত বড় একটা পার্সেলে একটা বই কে পাঠায়? তীব্র আওয়াজে কেঁপে উঠল পুরো এলাকা। থরথর করতে থাকলো বহুতলগুলোর ভিত। কাচের জানলাগুলো ভেঙে পড়ল ঝনঝন করে। বোধহয় ভূমিকম্প। এমন ভাবাটাও অস্বাভাবিক কোনো বিষয় নয় এই তল্লাটে। আসলে উত্তরবঙ্গ ভূমিকম্প প্রবণ হওয়ায় এই দোলা মাঝে মধ্যেই ঘুরে ফিরে আসে, দুলিয়ে দিয়ে যায় স্বাভাবিক চলতে থাকা সবকিছু। দার্জিলিং কিংবা মালদায় যাঁরা থাকেন তাঁদের কাছে এই দুলে ওঠার আতঙ্ক এই তো আসে আর এই তো যায়। সেই আশঙ্কা থেকেই ভর দুপুরে যাঁরা নিজের বাড়ির ভেতরে ছিলেন দূরদার করে পালিয়ে বাইরে চলে এলেন। রাস্তায় আসার পর সকলে বুঝতে পারলেন যা ভেবেছিলেন আসলে তা নয়। একটা বিকট শব্দের পর সবকিছু থমকে গিয়েছে। কাঁপাও পুরোপুরি বন্ধ। অনেকের মনে হলো, আচ্ছা কারো বাড়িতে সিলিন্ডার ফাটেনি তো? অত্যুৎসাহী দু একজন এদিক ওদিক খোঁজ খবরও নেওয়া শুরু করলেন। এই দাসদের বাড়িটা একবার দেখ, বুড়ো রান্না বসিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তোর ওদিকে কিছু নেই ভাবি ওই দেখ,
চিত্রমামার ভাড়াটের ঘরটা। হ্যাঁ ভাই, ওই দেখ রক্ত। তখনই আচমকা চোখে পড়ল চিত্তমামা, মানে শুভ্রাংশু দাসের বাড়ির একতলার ভাড়াটের সিঁড়িটা। সেখান থেকে গড়িয়ে আসছে রক্তের ধারা। কৌতূহল মেটাতে মুখটা বাড়ালেন কয়েকজন, তারপর দৌড়ে বেরিয়ে এলেন ঘর থেকে। ভেতরটা ধোঁয়ায় অন্ধকার, কেমন পোড়া বারুদের গন্ধ। যেটুকু বোঝা যাচ্ছে তাতে ঘরের ছাদের একটা অংশ যেন সাইক্লোনের দাপটে উড়ে গিয়েছে, ধসে পড়েছে একদিকের দেওয়াল। ঘরময় উঠছে পুড়ে টুকরো টুকরো হয়ে যাওয়া বইয়ের পাতাগুলো। কাউকে কেটে যেন সারা ঘরে মাংসপিণ্ড ছড়িয়ে দেওয়া হয়েছে, গা গুলিয়ে ওঠার জন্য যথেষ্ট। হই হই শুরু হয়ে গেল পাড়াময়। সবাই গেলেন ঘরের দিকে। উঁকি মারতেই দেখা গেল ঘরের বাসিন্দা বছর 26-এর স্কুল শিক্ষিকা সুপর্ণা ভৌমিকের ছিন্ন ভিন্ন দেহ পড়ে রয়েছে মেঝেতে। চেঁচামেচি শুনে দোতলা থেকে নেমে এলেন বাড়ির মালকিন সবিতা দাস এবং তার একমাত্র মেয়ে বুলটি। মাত্র মিনিট 5 আগে বুলটি একতলায় নেমে দিদিমণির হাতে তুলে দিয়েছিল তার নামে আসা একটা বড় পার্সেল। পার্সেল বোমা বিস্ফোরণ মামলা, ইংরেজবাজার, মালদা, 24শে এপ্রিল 2011। পশ্চিমবঙ্গের প্রথম পার্সেল বোমা বিস্ফোরণের ঘটনাটা ঘটে গেল সকলের চোখের সামনে। শশব্যস্ত হয়ে গাড়ি থেকে নেমে এলেন অভিজ্ঞ পুলিশ অফিসার তথা এই জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ্ত রায়চৌধুরী। কি হয়েছে রকির? ও শরীর ঠিক আছে তো? হ্যাঁ স্যার। পরে রকি, পরে 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 আগে এখানে দেখে নি ঘটনাটা কি ঘটেছে। চৌধুরী স্যার। ফরেন্সিক এসেছে? হ্যাঁ স্যার, ওরা স্যাম্পল নিচ্ছে। ভিকটিমের নাম পরিচয় কিছু জানা গেল? হ্যাঁ স্যার, সুপর্ণা ভৌমিক, স্কুল টিচার, ইংরেজির। এই বাড়িতে ভাড়া থাকতেন বছরখানেক ধরে। আচ্ছা, বাড়িটা কার? শুভ্রাংশু দাস। বাজারে একটা ওষুধের দোকান আছে, স্ত্রী আর কন্যা সহ থাকেন। নিচের তলাটা ভাড়া দেওয়া ছিল। যা অবস্থা হয়েছে এই বাড়ির একতলার, বুঝতেই পারছো কতটা পাওয়ারফুল বোমা ছিল। ভয়াবহ স্যার, কিন্তু কিন্তু প্রশ্নটা হচ্ছে, একজন স্কুল টিচারের ঘরে কেউ এতটা পাওয়ারফুল বোমা কেন রেখে যাবে? আচ্ছা চলো একবার খুঁটিয়ে দেখা যাক, আর বাইরে ফোর্স বাড়াও। রিপোর্টারদের সাবধান করে দাও কেউ যেন লাইন ক্রস না করে। ঘটনাস্থলে 1 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়ে বিস্ফোরণের তীব্রতা দেখে তদন্তকারী অফিসার তথা অ্যাডিশনাল পুলিশ সুপার প্রদীপ্ত রায়চৌধুরীর প্রথমেই মাথায় এলো, KLO বা মাওবাদীদের কাজ নয় তো? না হলে এত পাওয়ারফুল বোমা কে রেখে গেল? আচ্ছা, সুপর্ণা কি কোনোভাবে এদের এজেন্ট হিসেবে কাজ করত? সব সম্ভাবনা খতিয়ে দেখতে হবে, কারণ ইংরেজবাজার টাউনের মধ্যে এত বড় বিস্ফোরণের ঘটনা শুধু যে এই পাড়ার সীমানার মধ্যেই আটকে থাকবে না তা ভালো করেই জানেন প্রদীপ্ত। দুঁদে গোয়েন্দা অফিসার প্রদীপ্ত বুঝতে পারছিলেন ওপর মহলের ফোন আসা শুরু হলো বলে। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরটার প্রতিটা কোণ ভালো করে খুঁটিয়ে পরীক্ষা করলেন প্রদীপ্ত। বোমা যে যথেষ্ট পাওয়ারফুল ছিল তা নিয়ে আর কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন এখন দুটো: এই বোমা ফাটলো কিভাবে, আর কে এটা এখানে রেখে গেল? ঘরের চারিদিকে রক্ত মাংসের ডেলা, আর তার মধ্যেই ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বইয়ের কুচি কুচি কাগজ। পোড়া বইটার একটা অংশ তুলে নিয়ে উল্টে দেখলেন প্রদীপ্ত। তার আগে প্রথমে একবার নাকে নিয়ে শুকলেন কাগজের টুকরোটা। পোড়া বারুদের গন্ধ ছাড়া আর কিচ্ছু নেই।
আর কাগজটা উল্টোতেই তিনি দেখতে পেলেন একটি শব্দ। সেটা ইংরেজিতে লেখা, গ্রে। চৌধুরী, ওই ওই ওখানে দেখো যেটা চকচক করছে, সেটা কি পার্সেলের র্যাপার? হ্যাঁ স্যার। এবার প্রদীপ্তর চোখ গিয়ে পড়ল একটা কালো মতো জিনিসের দিকে। সেটা থেকে এখনো একটু একটু ধোঁয়া বের হচ্ছে। তিনি গ্লাভস পরা হাতে জিনিসটা তুললেন। তারপর বুঝতে পারলেন ওটা একটা ব্যাটারি, একটা ফোনের ব্যাটারি। ফরেন্সিকের অফিসারদের তৎক্ষণাৎ ডেকে সেটা এভিডেন্স বক্সে চালান করেই প্রদীপ্তর চোখে মুখে ফুটে উঠল একটা আতঙ্ক। চৌধুরী, ব্যাপারটা কিন্তু ভালো ঠেকছে না। কেন স্যার? যদি এটা পার্সেল হয় আর এই পোড়া ব্যাটারিটা যদি একটা মোবাইলের হয়, তাহলে আমি যেটা সন্দেহ করছি সেটা এর আগে অন্তত আমাদের রাজ্যে আর কখনো হয়নি। চৌধুরী, সুপর্ণা দেবীকে লাস্ট কে দেখেছিল? স্যার, বুলটি বলে এই বাড়ির মেয়েটা, মানে শুভ্রাংশু বাবুর মেয়ে। ডাকো ওকে, আমি কথা বলবো। বেশি দূর যেতে হলো না। বুলটি তার মায়ের সঙ্গে একতলার একটা দিকেই দাঁড়িয়েছিল, সব দেখছিল মন দিয়ে। বুলটির চোখে মুখে আতঙ্ক আর ভয়। সে এখনো প্রকৃতস্থ হতে পারেনি। সে যেন বিশ্বাসই করতে পারছে না যে মানুষটাকে কিছুক্ষণ আগেও সে। তোমার নাম বুলটি? হ্যাঁ, তুমি কি করো বুলটি? আমি কলেজে পড়ি, হিস্ট্রি অনার্স। বাহ বাহ, খুব ভালো। তা বুলটি, তুমি কি লাস্ট সুপর্ণা দেবীকে দেখেছিলে? হ্যাঁ স্যার, আমি। কাম ডাউন বুলটি। আচ্ছা, আমাকে তুমি বলতে পারো কি কথা হয়েছিল তোমাদের মধ্যে? তেমন কিছু নয় স্যার, সুপর্ণাদির জন্য একটা পার্সেল এসেছিল। আমিও দরজা খোলার শব্দ পেয়ে দোতলা থেকে নেমে এসে ওকে সেটা দিই। কি পার্সেল? হ্যাঁ স্যার, কে দিয়েছিল পার্সেলটা? 12টার দিকে একটা ছেলে এসে পার্সেলটা দিয়ে গেল, বললো যে সুপর্ণাদির নামে কেউ পাঠিয়েছে। আচ্ছা, ছেলেটা পার্সেল দিয়ে গেল আর তুমি রেখে দিলে কেন? ছেলেটাকে তুমি চিনতে নাকি? না না স্যার, আমি ছেলেটাকে চিনি না। তাহলে সুপর্ণা ম্যাডামের পার্সেল তুমি নিলে কেন? স্যার, এর আগেও অনেকবার আমি রিসিভ করেছি। সুপর্ণাদি তো সকালবেলা বেরিয়ে যায়, বিকেলের পর স্কুল থেকে আসে। ওর পার্সেল আসলে তাই আমি বা মা রিসিভ করি। কি ছিল পার্সেলের মধ্যে? আমি কি করে জানবো স্যার? আচ্ছা, ওটার সাইজ বা ওয়েট কেমন ছিল? স্যার, পার্সেলটা বড়, কিন্তু ওয়েট খুব একটা ছিল না। চৌধুরী, প্রাইম উইটনেস হিসাবে বুলটির সব কথা রেকর্ড করো। আর বুলটি, হ্যাঁ স্যার। যে ছেলেটা পার্সেল দিয়ে গেল তার মুখটা মনে আছে তোমার? যদি আমরা একজন আর্টিস্টকে ইনভলভ করি, তুমি কি বর্ণনা দিতে পারবে? চেষ্টা করে দেখতে পারি স্যার, অল্পই দেখেছিলাম আমি। গ্রেট গ্রেট, ব্রিলিয়ান্ট। চৌধুরী, ব্যবস্থা করো। যা ভাবছিলাম এক্স্যাক্টলি তাই হতে চলেছে। বোমাটা পার্সেলে করেই এসেছিল। বেঙ্গলস ফার্স্ট পার্সেল বম্ব কেস হতে চলেছে এটা। গেট রেডি ফর দ্য ব্লাস্ট, চৌধুরী। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কখন আসবো? কে বলছেন? আপনি কাজের ব্যাপারে কল করেছিলেন তো? আমি? কি কাজ? এ, মানে, আরে এটা 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 মিত্রা লাহিড়ির ফোন নাম্বার তো? না, রং নাম্বার। উফ, আবার সে একই নাম্বার থেকে ফোন। হ্যালো 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 হ্যালো, এক মিনিট ম্যাডাম, আমি কি আপনার নামটা একটু জানতে পারি? আচ্ছা, কি মুশকিল বলুন তো? আমার নাম জেনে আপনি কি করবেন? আপনাকে তো বললাম রং নাম্বার। চেনা নেই, জানা নেই। প্রিন্স। কি? কি নয়, কে? আমি 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 প্রিন্স। ও আচ্ছা, কি করব আপনার নাম জেনে? আমি কি আপনার নাম জানতে চেয়েছি? এই তো কিছুক্ষণ আগে বললেন যে চেনা নেই জানা নেই, তাই নামটা বললাম। শুনুন, আপনার সঙ্গে ফালতু কথা বলার সময় আমার নেই। আমি রাখছি। প্লিজ 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 প্লিজ, রাখার আগে একটাই কথা বলবো, একটা প্লিজ প্লিজ প্লিজ, যদি অনুমতি দেন আমি একটা কথা বলবো। শুনছি।
আমি এই যে ঘুরিয়ে ফোনটা করলাম, কেন করলাম জানেন? শুধু আপনার গলাটা আরেকবার শুনবো বলে। এত সুন্দর গলা আমি কখনো শুনিনি, সিরিয়াসলি বলছি। আমি জানি না আপনি কে, কোথায় থাকেন, কি করেন, কিন্তু ভগবান আপনাকে এত সুন্দর একটা গলা দিয়েছে। আচ্ছা, ইয়ে মানে থ্যাংক ইউ। আর কথা বলতে পারছি না। ওকে ম্যাডাম, জানি না আর কখনো কথা হবে কিনা, কিন্তু ম্যাডাম রাখছি। রাখছি বলে ফোনটা রাখলো সুপর্ণা। ভারী অদ্ভুত লাগছে ওর, কিন্তু মনে মনে এটাও মনে হচ্ছে যে এই অদ্ভুত লাগাটা খারাপ লাগা নয়, বরং যেন একটু একটু ভালোই লাগছে সুপর্ণার। বছর 3 হলো চাকরি পেয়েছে সুপর্ণা। স্কুলে ছাত্রছাত্রীদের পেছনে চেঁচাতে গিয়ে বারবার গলা বসে গিয়েছে। সে অবশ্য প্রথম দিককার কথা, এখন অনেকটাই অভ্যস্ত হয়ে পড়েছে সে। মালদার এই প্রত্যন্ত এলাকায় বছরখানেক ধরে স্কুল আর এই হস্টেলটাই সুপর্ণার কাছে জীবন। অথচ জীবন সার্থক করার তো সমস্ত রসদই তার কাছে ছিল। বাবা মা কষ্ট করে হলেও পড়িয়েছেন। ভালো মার্কস পেয়ে ইংরেজিতে মাস্টার্স পাশ করার পর তার ইচ্ছে ছিল পিএইচডি করে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াবে, কিন্তু বাবা মায়ের বয়স হচ্ছিল। তার মধ্যে বাবা একজন ভবঘুরে মানুষ। আজ বাড়িতে আছে তো 3 মাস হাওয়া। কোথায় গেছে, কি করছে, এমনকি বেঁচে আছে কিনা সেটাও অনেক সময় জানতেও পারত না সুপর্ণারা। এইভাবেই সে অভ্যস্ত হয়ে গিয়েছে। বিয়েটাও তাই আর আটকে রাখা যাচ্ছিল না। সুপর্ণার স্বামী মানে প্রাক্তন স্বামী সুকান্তকে প্রথম দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল সুপর্ণার। আর 5টা মেয়ের মতোই চোখে হাজার স্বপ্ন নিয়ে সুকান্তর সঙ্গে ঘর বেঁধেছিল সুপর্ণা। ভালো থাকবে বলে, ভালো রাখবে বলে। বছর 5 সংসারে অবশ্য সেই সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল শুধুমাত্র ওই অমানুষ সুকান্তর জন্য। এটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল সুপর্ণা। ये जो मोहब्बत है ये उनका है काम। ডার্লিং, ডার্লিং, শুয়ে পড়লে নাকি? কেন ডার্লিং? জানো না রাতে আমার একটু তোমাকে লাগে। ওঠো, উড়ে যাও, ওই ছোট জামাগুলো পরে আসো। আমার শরীর ভালো নেই, আজকে ছাড়ো প্লিজ। শরীর ওটাই তো চাই আমার। যাও যাও, ওই ফুল ফুল ভিতরে জামাটা পরে এসো, ওটাতে তোমাকে ঝাক্কাস লাগে। প্লিজ, আই হ্যাভ টু স্লিপ নাও। প্লিজ আন্ডারস্ট্যান্ড সুকান্ত। এই, যা বলছি তাই কর, নইলে 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 কি কি করবে তুমি? দেখবি, দেখবি কি করি, দেখবি। কথাটা ঠিক করে শেষ না করেই দশাসই চেহারাটা নিয়ে কার্যত সুপর্ণার উপরে ঝাঁপিয়ে পড়ল সুকান্ত। আমার লাগছে, লাগছে আমার। প্লিজ প্লিজ সুকান্তর সঙ্গে যুদ্ধে পেরে ওঠে না সুপর্ণা। একসময় তাকে আত্মসমর্পণ করতেই হয়। দেহটা নিয়ে পাথরের মতো পড়ে থাকে সুপর্ণা। ওর যেন বমি পায়। যতবার মাতাল সুকান্তর প্রবেশ হয় ওর দেহে, ততবার সেই বমির বেগটা যেন আরো বেড়ে যায়। একটা সময় সুপর্ণার ওপরেই নুয়ে পড়ে সুকান্ত আর বলে, I love you, I love you, you are the best. সৌরভী নামটা শুনে চমকে ওঠে সুপর্ণা। সৌরভী কে সেটা ভালো মতোই জানে সুপর্ণা।
সুকান্তর অফিসের কলিগ। মদের নেশায় কেন সৌরভীর নাম নিচ্ছে সুকান্ত সেটা বুঝতে গেলে হিব্রু জানতে হয় না। ব্যথায়, যন্ত্রণায়, সম্মানহানিতে ভুলুণ্ঠিত সুপর্ণার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে বেঘোরে ঘুমানো সুকান্তকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, আর ওই বিধ্বস্ত অবস্থাতেই উঠে যায় বিছানা থেকে। বারান্দায় দাঁড়িয়ে খোলা আকাশ দেখে সুপর্ণার গলা ছেড়ে চিৎকার করতে ইচ্ছে করে, কিন্তু পারে না। নিজেকে সামলে নিয়ে এলোমেলো চুলগুলো গুটিয়ে নেয় নিজের হাতে। সুপর্ণা এবার বারান্দা থেকে বেরিয়ে ডাইনিং রুমের বেসিনটার সামনে এসে দাঁড়ায়। বেসিনের ওপরে লাগানো ছোট্ট ফোকাস লাইটটা জ্বেলে দেয় সে। মৃদু নিয়নের মতো আলোটা তার চোখে, মুখে, গায়ে পড়তেই সুপর্ণা দেখতে পায় নিজেকে। তার গলায়, বুকে, ঘাড়ে ওই অমানুষটার নখের আঁচড়, কামড়ের দাগ। রক্তগুলোও যেন শুকিয়ে গিয়েছে, ঠিক ওর চোখের জলের মতোই। ক্ষত বিক্ষত সুপর্ণা সেই মৃদু আলোর নিচে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে, আর নয়, এভাবে আর নয়। যেভাবেই হোক আমাকে আমাকে এখান থেকে যেতেই হবে। ওই লম্পট মাতাল পশুর খাদ্য হওয়ার চেয়ে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করাও ভালো। এসএসসি চাকরিটা আমাকে পেতেই হবে, কারোর জন্য নয়, নিজের জন্য, শুধু নিজের জন্য। নিজের অফিসে বসে কোমরের ওপর হঠাৎ খুব ব্যথা অনুভব করলেন প্রদীপ্ত। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাঁটা চলা করতে শুরু করলেন তিনি। প্রদীপ্ত ভাবছিলেন, পার্সেল বোমা তৈরিতে যে দক্ষতার প্রয়োজন তা এই জেলাতে কার থাকতে পারে। সন্দেহটা আরও উস্কে দিল একটা তথ্য। তা হল, হাবিবপুর বরাবর কেএলও সংগঠনের অন্যতম শক্তিশালী গড়। কিন্তু বছর দুয়েক হল পুলিশের কড়া নজরদারির ফলে কেএলওর ভিত অনেকটাই দুর্বল হয়ে এসেছে। ফলে খামোখা বিস্ফোরণ করানোর ঝুঁকি তারা নেবে কেন? না, এই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বলতে গেলে 100-র মধ্যে 5% মাত্র। তবুও জঙ্গি সংগঠন এবং পুরনো প্রেম বা সম্পর্ক, মোটামুটি এই দুটো অ্যাঙ্গেলকে সামনে রেখেই শুরু হলো মামলার জট খোলার কাজ। বাকি সব তদন্ত ফেলে এটা নিয়েই পড়ে থাকলেন জেলা পুলিশের তাবর তাবর কর্তারা। আনা হলো ফরেন্সিক বিশেষজ্ঞ এবং সিআইডির গোয়েন্দা কুকুর। এই ঘটনা কিন্তু চিন্তা বাড়াচ্ছিল রাজ্যের প্রশাসনিক রাজনৈতিক হেডকোয়ার্টার মহাকরণেরও। হঠাৎ চৌধুরী ঘরে ঢুকে এলো। চৌধুরীকে দেখে হাঁটা থামালেন প্রদীপ্ত। স্যার, এই সুপর্ণা বিবাহিত। ওর স্বামীর নাম সুকান্ত সিংহ রায়, বাড়ি হাবিবপুর। হাবিবপুর? আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। তা কি করে টরে? তেমন কিছুই করে না স্যার, মূলত বাড়ি ভাড়া দিয়েই চলে। 13 ঘর ভাড়াটে, এত বড় বাড়ি। তা এত বড় বাড়িঘর ছেড়ে সুপর্ণা দেবী হঠাৎ একা কেন হয়েছিলেন? স্যার, হতে পারে ভিকটিম আগের সম্পর্ক নিয়ে কোনো কারণে ট্রমাটাইজড। এক্স্যাক্টলি চৌধুরী, গুড শট। যাও, সুকান্তকে তুলে নিয়ে এসো, দেখি, বাজিয়ে দেখি। পুরনো রাগ মেজর ফ্যাক্টর। আচ্ছা, স্কেচটা রেডি করতে পারলে? 2 দিন তো হয়ে গেল। স্যার, বুলটিকে নিয়ে লাস্ট ল্যাপে আছে আর্টিস্ট। হয়ে গেলেই আমি থানা এবং কুরিয়ার সার্ভিসগুলোকে অ্যালার্ট করব, যেন ডেলিভারি বয়কে চিনতে পেরে যোগাযোগ করে। খবরিতেরও অ্যালার্ট করেছি। গুড, ভেরি গুড। সুপর্ণার বাড়িতে লোক পাঠিয়েছ? পাওয়া গেল কাউকে? বছর 2 আগে সুপর্ণা দেবীর মা লীলাবতী দেবী মারা যান। ওই বাড়িতে ভিকটিমের বাবা একাই থাকেন, কিন্তু এখন কেউ নেই। উনি নাকি মাঝে মধ্যেই কোথায় হারিয়ে যান, এটাই নাকি স্বভাব। দ্যাটস স্ট্রেঞ্জ। ট্র্যাকে রাখো, বাবার সঙ্গে কথা বলাটা জরুরি। হ্যালো, কি করছো প্রিন্সেস? খাওয়া হলো? চকলেটটা কেমন ছিল? ভালো? ভালো। কি হলো, রাগ করেছো? না না, ভালো লাগছে না। কেন? আমি রং নাম্বার বলে? একদমই তাই। কেন বলো না? আমার কেমন জানি না মনে হচ্ছে তোমাকে এতটা এন্ট্রি দেওয়াই আমার ঠিক হয়নি। তাহলে এখন কি করবে?
দূর দূর করে তাড়িয়ে দেবে? আমি কিন্তু তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য কলকাতা যাওয়াটা ক্যান্সেল করলাম। করলে, কিন্তু কেন করলে? আচ্ছা, তুমি বুঝতে পারছো না এইভাবে একটা সম্পর্ক হয় না? আর আমি জানি পুরুষ মানে জোর খাটাবে, আসলে শুধু তোমার বাবা। জানোয়ার, আমার বাবা তুললে? সরি ম্যাডাম রং নাম্বার। সরি। আমি বলতে চাইছি তোমার বাবা কি পুরুষ নন? আমি ফোন রাখছি। আরে রং নাম্বার, হ্যালো রং নাম্বার। আর আমি বলতে চাইছি তোমার বাবাও তো পুরুষ, কিন্তু তিনি কি তোমার এক্স হাজবেন্ডের মতো ওরকম শয়তান ছিল না তো? ভগবানে আর শয়তানে কোনো তুলনা চলে না প্রিন্স। এরপর থেকে মুখ সামলে কথা বলবে। সদ্য ব্রেকফাস্ট শেষ করে সবে খবরের কাগজগুলোতে চোখ বোলাচ্ছিলেন প্রদীপ্ত। আন্দোলনে উত্তাল সিঙ্গুরে তিনি ছিলেন এসডিপিও। এছাড়াও গত কয়েক বছরে একাধিক জায়গায় ছুটতে হয়েছে তাঁকে, যেতে হয়েছে জঙ্গলমহলেও। ভাবতে না ভাবতেই বেজে উঠল বিএসএনএল নম্বরের ফোনটা। স্যার, কুরিয়ার কোম্পানি থেকে বলছি। আমাদের সংস্থার পার্সেলটা যে ছেলেটি নিয়ে গিয়েছিল সে এসেছে। একবার ওর সঙ্গে কথা বলতে পারেন স্যার, আমরা বসিয়ে রেখেছি। আরে এ তো মেঘ না চাইতেই জল। কোনো ক্রমে পোশাকটা গায়ে চাপিয়ে এএসপি দ্রুত ছুটলেন। এক্ষুনি পৌঁছতে হবে, না হলে সব হিসেব গড়বড় হয়ে যেতে পারে। এসব কাজ ফেলে রাখার নয়, স্কেচ ছড়িয়ে দেওয়াটা তার মানে কাজে এসেছে। সকালবেলার ফোনটা পেয়ে প্রদীপ্ত হন্তদন্ত হয়ে প্রথমেই সেই তথ্যটা জানিয়ে রাখলেন নিজের বস মানে জেলার পুলিশ সুপারকে। তারপর রওনা দিলেন। একটা ইঁদো গলির মধ্যে কুরিয়ারের দপ্তর। গাড়িটা একটু দূরে রেখে দিতে হলো। তারপর হাঁটতে শুরু করলেন প্রদীপ্ত। মনে মনে অস্ফুটে বললেন, শালাটা খুঁজে খুঁজে বের করেছে বটে, এমন একটা জায়গা। সামনে পেল্লাই সাইজের টেবিল পাতা, একদিকে বড় গদি আঁটা চেয়ার, উল্টো দিকে পরপর 3টে প্লাস্টিকের চেয়ার রাখা, অনেকগুলো বড় বড় ব্যাগ, মুখগুলো দড়ি দিয়ে বাঁধা, পেছনে আলমারিতে প্রচুর জাবদা খাতা। অল্প বয়সী কিছু ছেলে চিঠি এবং পার্সেল মেলানোর কাজে ব্যস্ত। পুলিশ কর্তা পৌঁছতেই মালিক বিশ্বাসবাবু হাত কচলাতে শুরু করলেন। স্যার, কি বলবো, ঠান্ডা না গরম? মাথাটা গরম হয়ে গেল এএসপির। আমি খেতে এসেছি নাকি? কাজটা করতে দিন। আচ্ছা বলুন তো, কে এটা বুক করিয়েছিল? আপনারা যে জায়গায় নিয়ে নেন, বোমাটা ওখানকার বদলে এখানে যদি কোনোভাবে ফাটতো তখন? মালিক বিশ্বাসবাবু আমতা আমতা করে শুধু বললেন, আগে না স্যার, বলছিলাম কি স্যার, ওই ছেলেটা মানে যে পার্সেলটা দিদিমণির কাছে পৌঁছতে গিয়েছিল তাকে আজ কোথাও পাঠাইনি, আপনার জন্যই রেখে দিয়েছি। যদি অনুমতি দেন তাহলে ডাকি। ফের একবার মাথাটা চড়াক করে গরম হয়ে গেল প্রদীপ্তর। খানিকটা সামলে নিয়ে বললেন, এর জন্য অনুমতি লাগে নাকি? পার্সেল পাঠানোর সময় নিয়েছিলেন? ডাকুন, এক্ষুনি ডাকুন। তখন থেকে শুধু ভূমিকা করে যাচ্ছেন। হাঁক পারলেন মালিক। চিরু, সুমনকে ডাকো তো। একটা রোগা চেহারার যুবক, বয়স 30-এর মধ্যে, পরনে ছাই রঙা 3/4 প্যান্ট এবং হলুদ রঙের হাফ টি শার্ট, হাতে একটা স্টিলের বালা। ঠোঁটটা যে বিড়ি খেতে খেতে কালো হয়ে গিয়েছে তা বেশ বোঝা যাচ্ছে। সামনে এসে দাঁড়ালো সে। এএসপির মাথায় খেলল সুপর্ণা বাড়িতে না থাকায় ওই পার্সেলটা সেদিন 2টো রসিদে সই করিয়ে নিয়েছিল বাড়ির মালিকের মেয়ে বুলটি। সে পুলিশের কাছে কুরিয়ার বয়ের ঠিক এই পোশাকের কথাই বলেছিল, যা হুবহু মিলে যাচ্ছে। আঁকা ছবিটার সঙ্গেও চেহারাটা অনেকটা এক। অর্থাৎ ছেলেটার মধ্যে বাজে কোনো উদ্দেশ্য আছে বলে আপাতত মনে হচ্ছে না। সে আনা হলে পোশাকটা অন্তত পাল্টে ফেলতো। কি নাম তোর? সুমন তলাপাত্র স্যার। পার্সেলটা কে বুক করিয়েছিল? সব বলবো স্যার, সব বলবো, আমার লুকোনোর কিছু নেই স্যার। চল, থানায় গিয়ে কথা বলছি। সুমনকে পুলিশের গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হলো থানায়।
তারপর একটা ফাঁকা ঘরে বসে শুরু হলো জেরার কাজ। প্রথম দিকে একটু হালকা কথাবার্তার পর এলো আসল প্রসঙ্গ। দেখা গেল সুমন তদন্তে সহযোগিতা করতে বেশ আগ্রহী। তার ডেলিভারি দেওয়া জিনিসে একজন দিদিমণির যে এই ধরনের মৃত্যু হয়েছে তাতে সে অনুতপ্তও বটে। শুরুর ভয় কাটিয়ে একসময় গড় গড় করে বলা শুরু করলো সব। স্যার, পার্সেলটা 22 তারিখ রোগমতো একজন এসে দিয়ে যায়। ব্রাউন কালারের কাগজ দিয়ে সেটা ভালো করে মোড়া ছিল, আর উপরে লেখা ছিল আর্জেন্ট, ঠিকানা সুপর্ণা ভৌমিক, মালঞ্চপল্লী, মালদা। সিন্ডার হিসেবে নাম লেখা ছিল রূপম বিশ্বাস, বিবেকানন্দপল্লী, গাজল। বেশ বড় পার্সেল স্যার, আর ওতে বলা হয়েছিল এতে কিছু গল্পের বই রাখা আছে, তাই তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে বলে চলল সুমন। পরের দিন মানে 23 তারিখ অনেক চিঠি এবং পার্সেল থাকায় আর্জেন্ট সত্ত্বেও ওটা পৌঁছে দেওয়া যায়নি। কিন্তু বিকেলবেলা আমাদের অফিস এবং আমার মোবাইলে একটা নম্বর থেকে ফোন আসা শুরু করে। তাতে বেশ রাগের সঙ্গে একজন বারবার ধমক দিয়ে জানতে চেয়েছিলেন কেন আগের দিন পার্সেলটা গেল না। তাই পরের দিন আর ঝুঁকি নিইনি। সকাল 10:30 নাগাদ বড় প্যাকেটটা ব্যাগে ভরে ওই ঠিকানায় চলে গিয়েছিলাম। কিন্তু স্যার, যার নামে পার্সেল তিনি তখন বাড়ি না থাকায় বুলটি নামে একজনের হাতে দিয়ে চলে আসি। পরে তো এইসব কথা শুনলাম। সত্যি বলছি স্যার, আমার কোনো দোষ নেই স্যার। এতটা পর্যন্ত চুপচাপ শুনে প্রদীপ্ত বুঝে গিয়েছিলেন মামলার লম্বা সুতোর লাটাই গোটানো সম্ভবত হয়ে গিয়েছে। তিনি প্রশ্ন করলেন, তা তুই কি আমাকে নাম্বারটা দিতে পারবি? আচ্ছা ধর, ছেলেটিকে যদি তোর সামনে আনা যায়, মুখটা দেখলে চিনতে পারবি? হ্যাঁ স্যার, কেন নয়, বলল সুমন। তারপর নিজের প্যান্টের পকেট থেকে মোবাইলটা বার করে খুটখুট করে দেখাও শুরু করলো অতিরিক্ত পুলিশ সুপারের সামনে। একটা একদম ছোট্ট কম দামি সেট। মিনিট 10 দেখার পর কল লিস্টের ভিড়ে আর খুঁজে পেল না নম্বরটা। তাতে কি, প্রদীপ্ত ওর মোবাইলটা হাতে নিয়ে 3 দিনের সব নম্বর বার করে ফেললেন মাত্র কয়েক মিনিটে। অনুসন্ধান শুরু হলো এবার। ঘণ্টা 3 মধ্যে পড়ে পাওয়া 14 আনার মতো হাতে এলো আরও একটা সূত্র, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে। প্রায় 5 জোড়া চোখ ঘুরছিল সুমনের কল লিস্টে। হঠাৎ তদন্তকারীরা আটকে গেলেন একটা নির্দিষ্ট নম্বরে এসে। সেই নম্বরটা থেকে যেমন কুরিয়ার বয়কে ফোন করা হয়েছে, ঠিক তেমনই বহুবার ফোন গিয়েছে সুপর্ণার মোবাইলেও। আগে থেকেই স্কুল শিক্ষিকার মোবাইলের কল ডিটেলস হাতে নিয়ে বসেছিলেন তদন্তকারীরা, ফলে মিলে গেল অঙ্ক। এই ফোনের মালিক তাহলে কে? উঠে এলো আরও একটা নতুন ধাঁধা। আজ মে দিবস, সুপর্ণার ছুটি। সকাল পেরিয়ে এখন প্রায় দুপুর। প্রিন্স আসবে বলে আজ অনেক কিছু রান্না করেছে সুপর্ণা। মাংস, মাছ, ডাল, ভাজা ভুজি, আর হ্যাঁ, প্রিন্সের সব থেকে প্রিয় সিমুই, তাও দেশি ঘিয়ে ভাজা, কাজু কিশমিশ দিয়ে। রান্না সেরে নিজের একতলার ছোট্ট বারান্দায় এসে দাঁড়িয়েছে সুপর্ণা। মে মাস হলেও এখনো এদিকে তেমন গরম শুরু হয়নি। তার উপরে আগের রাতেই ভালো মতো বৃষ্টি হয়েছে। খুলে যাওয়া চুলগুলো দুহাতে মুঠো করে বেঁধে নিল সুপর্ণা। আর মনে মনে সে আবার ভাবল, কি দেখে, সত্যি কি দেখে এই রং নাম্বারের সঙ্গে সে ভিড়ে গিয়েছে কে জানে। কেন আজ সে এত খুশি শুধু রং নাম্বারের মুখে একটু তৃপ্তি দেখবে বলে? কেন সে এত খেটে মায়ের থেকে শেখা রান্নাগুলো যত্ন নিয়ে করল? সত্যি ভাবা যাচ্ছে না। এত অল্প দিনে ছেলেটার খুব ক্লোজ হয়ে গিয়েছে সুপর্ণা। বাইরে তখন ঝমঝম করে অবেলার বৃষ্টি নামল। সত্যি এতটা ক্লোজ সারা জীবনে সে কারোর সঙ্গে হয়নি। আচ্ছা, ছেলেটা ঠকাবে না তো? অজানা আশঙ্কায় মনটা ছ্যাত করে উঠতেই ঘরের কলিং বেলটা বেজে উঠল। সুপর্ণা তাড়াতাড়ি নিজের আলুথালু শাড়িটা ঠিক করে নিয়ে চুলটা ভালো করে টেনে নিয়ে খোপা বাঁধতে বাঁধতে উঠে এলো দরজার কাছে। লকটা খুলে দিতে সে দেখল প্রিন্স হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। আজ একদম অন্যরকম লাগছে প্রিন্সকে। সাদা জামা আর গ্রে প্যান্টে একেবারে অন্যরকম লাগছে, যেন কোনো সিনেমার নায়ক। আচমকা বৃষ্টিতে সাদা জামাটা ভিজে একেবারে সপসপে হয়ে গিয়েছে।
সাদা জামার ওপর দিয়ে তাই ফুটে উঠেছে প্রিন্সের সুঠাম চেহারাটা। প্রিন্সের গ্রীবার দিকে চেয়ে সুপর্ণার চোখ আটকে গেল। সেখান থেকে গড়িয়ে পড়া জলধারাগুলো যেন আগ্নেয়গিরির লাভার মতোই ঘাড় গলা বেয়ে মিলিয়ে যাচ্ছে প্রিন্সের বুকের পশমে। চকচক করছে প্রিন্সের ভেজা গ্রীবা। আর তার চেয়েও বেশি চকচক করে উঠল সুপর্ণার চোখ দুটো। কিন্তু হুট করে জ্বলে উঠেই নিভে গেল সুপর্ণা। নিজেকে সামলে নিল সে। আর ঠিক তখনই প্রিন্স বলে উঠল, ম্যাডাম, ঘরে ঢুকি, তারপর আমাকে আরো ভালো করে দেখতে পাবেন আপনি। আরে হ্যাঁ, এত ভিজে গেলে কি করে? কি করি ম্যাডাম, কে জানে কি হয়েছে, স্কুটারটা খারাপ হয়ে গেল। হাঁটতে শুরু করলাম, প্রায় পৌঁছে গেছি, হঠাৎ এমন বৃষ্টি চলে একদম মানে। দাঁড়া, তোমাকে আমার একটা টি শার্ট দিই, চেঞ্জ করে নাও। এইভাবে থাকলে জল বসে গিয়ে জ্বর বাঁধবে। যে আগে ম্যাডাম। নিজের ওয়ার্ড্রোব থেকে একটা গোল গলা টি শার্ট আর একদম নতুন একটা টাওয়েল বের করে আনলো সুপর্ণা। তারপর সেটা প্রিন্সের হাতে দিয়ে বলল, যাও ওই ঘরে গিয়ে চেঞ্জ করে নাও। বাধ্য ছেলের মতোই প্রিন্স সুপর্ণার হাত থেকে টি শার্ট আর টাওয়েলটা নিয়ে ঘরে ঢুকে গেল। তারপর দরজাটা ভেজিয়ে দিল সে। সুপর্ণা দাঁড়িয়েছিল ড্রয়িং রুমের মাঝখানেই, যেখান থেকে ওই ঘরটা একেবারে স্পষ্ট দেখা যায়। সুপর্ণা জানে এই ঘরের দরজাটাকে ভেজানো যায় না, হয় ছিটকিনি তুলে আটকে দিতে হয়, নইলে ওই খোলা রাখতে হয়। ভেজিয়ে দিলে প্রায় সঙ্গে সঙ্গে সেটা খুলে যায় নিঃশব্দে। এবারও তার ব্যতিক্রম হলো না। আর দরজাটা খুলে যেতেই সুপর্ণা দেখল পিছনে ঘুরে জামাটা খুলে ফেলেছে প্রিন্স। চওড়া সুঠাম পিঠ দিয়ে এখনো জল গড়িয়ে পড়ছে, সাথে একটা মিষ্টি সুন্দর গন্ধ নাকে এলো সুপর্ণার, প্রিন্সের আতর। টাওয়েলটা খুলে জল মুছতে যাবে প্রিন্স, এমন সময় সে ঘুরে দাঁড়াতেই দেখতে পেল ঘরের দরজাটা খুলে গিয়েছে। প্রিন্স বোধহয় কিঞ্চিত অস্বস্তিতেই পড়ল, কিন্তু তার চোখ গিয়ে পড়ল সুপর্ণার ওপরে। সে দেখল তন্ময়ভাবে সুপর্ণা ওকে দেখছে। এই দৃষ্টি ছেলেরা বোঝে, তাই সে আরো ভালো করে নিজেকে তুলে ধরল। ধীরে ধীরে এগিয়ে গেল সুপর্ণার দিকে। তারপর একদম কাছে, খুব কাছে গিয়ে সুপর্ণার মুখের ওপরে একটা আলতো করে ফুঁ দিল প্রিন্স। সুপর্ণা যেন পাথর হয়ে গিয়েছে, নড়াচড়ার কোনো শক্তি নেই। প্রিন্সের ফুঁতে সুপর্ণার চোখের সামনে ঝুলে থাকা চুলগুলো পেছনে চলে গেল। সুপর্ণার কানের পাশে আঙুল ছোঁয়ালো প্রিন্স। সারা গায়ে যেন বিদ্যুতের ঝলকানি খেলে গেল। এখন প্রিন্স আর সুপর্ণা আরো কাছে, খুব কাছে, খুব কাছে। একে অপরের ঠোঁট দুটো যেন চুম্বকের মতোই একে অপরকে টানছে। আর চুল বিশেষ ব্যবধানও নেই ওদের মধ্যে, কিন্তু প্রিন্স থমকে গেল। সুপর্ণা থমকালো না, নিজের ঠোঁটটাকে ছুঁয়ে দিল প্রিন্সের ঠোঁটের ওপরে। চোখ বন্ধ হয়ে এলো দুজনে। কিছুক্ষণ বাদে সুপর্ণার আঁচলটা হাত দিয়ে নামিয়ে দিল প্রিন্স। উন্মুক্ত বক্ষ বিভাজিকা জুড়ে তখন শুধুই শ্বাসের খেলা, একবার ওঠে আর একবার নামে, যেন হাতছানি দিয়ে ডাকে প্রিন্সকে। ঠোঁট থেকে একটু নিচে নেমে এলো প্রিন্স। বুকের গভীরে মুখ ডুবিয়ে পাড়ি দেবে মারের সাগর। কিন্তু প্রিন্সের মুখটাকে নিজের বুকে ঠাঁই দিতেই যেন সব বদলে গেল। সিনেমার দৃশ্যের মতো সুপর্ণার চোখের সামনে ভেসে উঠল কতগুলো বিভীষিকাময় দৃশ্যপট। সে দেখতে পেল তার মাতাল প্রাক্তন স্বামী সুকান্ত পাগল কুকুরের মতো আছড়ে কামড়ে দিচ্ছে তাকে। রক্তাক্ত হয়ে যাচ্ছে সুপর্ণা, এলোমেলো হয়ে যাচ্ছে তার স্বাভিমান, আত্মশ্লাঘা, ব্যক্তিত্ব। প্রবল শক্তিতে চুলের মুঠি ধরে হ্যাঁচকা একটা টান দিল সুকান্ত, আর সঙ্গে সঙ্গে আর্তনাদের মতো সুপর্ণার মুখ থেকে বেরিয়ে এলো চিৎকার, ছাড়ো, আমার লাগছে সুকান্ত। কথাটা শেষ না হতেই
ফের যেন দৃশ্য বদল। সম্বিত ফিরে পেল সুপর্ণা, কিন্তু তার আগেই সে প্রবল জোরে ধাক্কা মেরেছে প্রিন্সকে, এতটাই জোরে যে বেচারা একেবারে মাটিতে গিয়ে পড়েছে। মাথাটা আরেকটু হলেই ডাইনিং টেবিলের কোনায় লেগে একটা রক্তারক্তি কাণ্ড হতে পারত। সুপর্ণা দেখল আচমকা এই আক্রমণে, অপমানে এক মুহূর্তের জন্য হলেও প্রিন্সের চোখটা জ্বলে উঠেছে। পুরুষ মানুষের চোখের এই আগুন সুপর্ণার খুবই চেনা। সে জানে কখন সেই আগুন জ্বলে ওঠে আর কিভাবেই বা তা নেভে। ঠিক আছে সুমন, তুই এখন বাড়ি যা। আচ্ছা স্যার। কিন্তু তোকে যখন ডাকা হবে থানায় আসতে হবে, এলাকা ছেড়ে বেরোবি না। আচ্ছা, কোনো এমার্জেন্সি হলে কিন্তু সোজা থানায় খবর দিবি। সুমন সেলাম ঠুকেই বেরিয়ে পড়ল ইন্টারোগেশন রুম থেকে, আর চেয়ারে বসেই গাটাকে একটু এলিয়ে দিলেন প্রদীপ্ত। শরীরটাকে একটু টান টান করতেই কোমরের যন্ত্রণাটা আবার অনুভব করলেন তিনি। শরীর মাথা যেন ঝনঝন করে উঠল। বিদ্যুতের গতিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই দেখলেন ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে চৌধুরী, আর তার মুখে যেন একটা স্মিত হাসি। হ্যাঁ চৌধুরী, এনি গুড নিউজ? নাম্বারটা ট্র্যাক করা গেছে স্যার। সার্ভিস প্রোভাইডার রিপ্লাই দিয়েছে। সিরিয়াসলি? ছেলেটার নাম প্রিন্স, আসল নাম হলো ইমরান, বাড়ি মালদার মঙ্গলবাড়ি থানা এলাকায়। লোকাল থানাকে ইনফর্ম করে দিয়েছি, বলেছি তুলে আনতে। আর স্যার, ভিকটিমের এক্স হাজব্যান্ড মানে সুকান্ত সিংহ রায়, ওকেও ট্র্যাক করা হয়েছে স্যার, গাড়িতে তোলা হয়েছে। আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই হাতের কাছে পেয়ে যাবেন। নাইস। এবার এই জোড়া ফলাতেই কেস ক্লোজ করতে হবে চৌধুরী, বেশি সময় নষ্ট করা যাবে না। কুইক কুইক। সুকান্তবাবু, নেমে আসুন। আচ্ছা, আমি বুঝতে পারছি না আপনারা আমাকে থানায় নিয়ে এলেন কেন? সেটা থানায় গেলেই দেখতে পাবেন। নেমে আসুন, নেমে আসুন। আরে আসুন আসুন মিস্টার সিংহ রায়, আপনার জন্যই অপেক্ষা করছি। কিন্তু কেন? আরে আসুন, তশরিফ রাখুন। আমি স্যারকে ডেকে দিচ্ছি, উনিই বলবেন সব। কাউকে ডাকতে হবে না চৌধুরী, আমি এখানেই আছি অতিথি আপ্যায়নের জন্য। স্যার, স্যার প্লিজ আমাকে বলুন আমি কি করেছি। এই ছবিটা যার, তাকে আপনি চেনেন? টেবিলের ওপরে রাখা ছবিটা খুব ভালো করে দেখল সুকান্ত, তারপর আমতা আমতা করে বলল, হ্যাঁ স্যার, আমার স্ত্রী। আপনার স্ত্রী? আমি তো জানতাম আপনার ডিভোর্স হয়ে গেছে মশাই। হ্যাঁ, মানে আমার প্রাক্তন স্ত্রী। উনি খুন হয়েছেন। হ্যাঁ? একদম ন্যাকামি করবেন না। মালদার পার্সেল বোমার খবর এখন সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে, আর আপনি জানতেন না? হ্যাঁ, পার্সেল বোমা, হ্যাঁ কাগজে পড়েছি তো। ঠিক, যিনি মারা গেছেন তার নামটাও পড়েছি, সুপর্ণা। কিন্তু সেই সুপর্ণা যে এই সুপর্ণায়, আমি জানতাম না স্যার। সুপর্ণা দেবী আপনাকে ডিভোর্স দিয়েছিলেন না আপনি তাকে? সুপর্ণায় দিয়েছিল স্যার। কেন জানি না। বিয়ের 5 বছর পর সুপর্ণা এসএসসি চাকরি পায়, আর চাকরি পাওয়ার 2 মাসের মধ্যেই বলে আমাকে ডিভোর্স দেবে। আপনাকে ডিভোর্স দেবে বললো আর আপনি দিয়ে দিলেন? নইলে বলেছিল। কি বলেছিলেন? বলেছিল ডিভোর্স না দিলে 498 কেস করবে, তাতে আমার বিপদ আরো বাড়বে। তাছাড়া আমি মাগিটা, সরি সুপর্ণা বড্ড জ্বালাতন শুরু করেছিল স্যার। জ্বালাতন? সেটা তো সুপর্ণার চেয়ে ওকেই আপনি বেশি করতেন। আপনার প্রতিবেশীরা সকলেই সে কথা জানেন। স্যার বিশ্বাস করুন, মা কালীর দিব্যি বলছি। থামুন, নিজেকে বেশি সাধু পুরুষ মনে করেন নাকি? সৌরভী কে সুকান্তবাবু? সৌরভী নামটা শুনে যেন একটু ঘাবড়েই গেল সুকান্ত। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল, গলাটাও শুকিয়ে গেল খানিকটা। তার শরীরের কোনো পরিবর্তনই যেন চোখ এড়ালো না তদন্তকারীদের। আমার এক্স কলিগ স্যার,
মানে আমি ওই কোম্পানিটা এখন ছেড়ে দিয়েছি, ও সেখানেই আছে। এই সৌরভীর সঙ্গে ফষ্টি নষ্টি করে বিয়ে করা বউকে প্রতিদিন রাতে এসে অত্যাচার করতে লজ্জা করতো না? বিশ্বাস করুন স্যার, সৌরভীর সঙ্গে আমার কিচ্ছু ছিল না, ওটা সুপর্ণার মনের ভুল। আচ্ছা, মনের ভুল? মনের ভুল কি এতটা হতে পারে যে একটা বৈবাহিক সম্পর্ক একজন মহিলা ভেঙে দেবেন? স্যার 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 সৌরভীর সঙ্গে আমার একটা ঘনিষ্ঠতা ছিল ঠিকই, কিন্তু বিষয়টা তেমন কিছুই না। মানে ডিভোর্সের পর এতগুলো বছর চলে গিয়েছে, কিছু থাকলে তো আমি আর একটা বিয়েই করতে পারতাম না। কিন্তু সেই পথে কি কোনোভাবে বাধা দিচ্ছিল সুপর্ণা? নাকি পুরনো রাগ বা মেলিগো, নাকি না পাওয়ার আক্রোশ থেকে আপনি এই কাণ্ডটা ঘটিয়েছেন? স্যার আপনারা কি আমাকে সন্দেহ করছেন? আপনাকে সন্দেহ না করার তো কোনো কারণ নেই। এবার বলুন দেখি, প্ল্যানটা কিভাবে করলেন? এই জেরার পর্বটা অনেকক্ষণ ধরে চলতে থাকলো। সব রকম সম্ভাবনা, সব রকম প্রশ্ন করেও কিছুতেই ভাঙা গেল না সুকান্তকে। সে খালি একটাই কথা বলে গেল, ডিভোর্সের পর থেকে নাকি সে আর কোনো রকম যোগাযোগই রাখেনি সুপর্ণার সঙ্গে। এদিকে সুপর্ণার কললিস্টও বলছে যে ইদানিং কালের মধ্যে অন্তত নিজের ফোন নাম্বার থেকে সুকান্ত সুপর্ণাকে ফোন করেনি। তবুও সুকান্তকে সন্দেহের বাইরে রাখা যায় না। এই ধরনের ঘটনায় যে কোনো মুহূর্তে তদন্তের অভিমুখ বদলে যেতে পারে, আর সামনে আসতে পারে নিরীহ কোনো চরিত্রের বুনে দেওয়া ষড়যন্ত্রের জাল। দল বেঁধে পুলিশ কর্তারা চলে এলেন থানায়। ইংরেজবাজার থানা চত্বরে যেন গাড়ির মেলা। সুকান্তকে বলা হলো, আমাদের অনুমতি না নিয়ে জেলার বাইরে কোথাও যাবেন না। যখন ডাকা হবে থানায় চলে আসবেন। বেশি চালাকি করতে গেলে কিন্তু সমস্যা বাড়বে, বই কমবে না। এতক্ষণ এক গাদা গোয়েন্দার হাই ভোল্টের চোখের সামনে প্রায় ঘেমে যাওয়া সুকান্ত রুমালে মুখ মুছতে মুছতে বলল, যা বলবেন তাই করবো স্যার, একবার ফোন করলে চলে আসবো। এবার বাড়ি যাই স্যার। তদন্তকারীরা ঘাড় নাড়তেই চোখের নিমেষে থানার বাইরে চলে গেল সে। অতিরিক্ত পুলিশ সুপার চেয়ারে বসেই জানতে চাইলেন সেদিনের তদন্তের অগ্রগতির কথা। শুনলেন সন্দেহভাজন দুপক্ষের বয়ানও, আর নির্দেশ দিলেন, আপাতত প্রিন্সের দিকে আমাদের একটু ফোকাস করতে হবে। মালটাকে পেলে কোথার থেকে? চলো ঠিকভাবে ঝালাই করো। জানা দরকার ম্যাডামকে কেন এত ফোন করতো। এই মামলার তদন্তের জন্য বিভিন্ন থানা থেকে প্রায় 15 জন দক্ষ অফিসারকে নিয়ে একটা বিশেষ দল তৈরি করা হয়েছিল। তাদেরই হাত যশে এত তাড়াতাড়ি সুকান্ত আর প্রিন্স দুজনেই এখন পুলিশের জালে। চৌধুরী বলে উঠল, স্যার, প্রিন্স বাবাজীবনকে ধরে আনা হয়েছে। ওর এক বন্ধু রাজকুমার ঋষির কালিয়াচকের ছোট সুজাপুরের বাড়ি থেকে। সেখানে গাঁজায় টান দিচ্ছিল, দুটোকে একসঙ্গে তোলা হয়েছে। তো কি খাবে বলো? তুমি সত্যি একটা রং নাম্বার। আরে মশাই, এখানে আমি তোমাকে খাওয়াতে নিয়ে এসেছি, তাই কি খাবে সেটা তো তোমাকেই ঠিক করতে হবে। আমি তো বিরিয়ানি খাবো। এক মিনিট, এখানে না মাটন চাপটা দারুণ করে, তো চিকেন বিরিয়ানি মাটন চাপ। দাদা, 2 প্লেট চিকেন বিরিয়ানি, একটা মাটন চাপ আর একটা গ্রিন স্যালাড। ছোট্ট নোটবুকে অর্ডার লিখে নিয়ে ওয়েটার রওনা দিল কিচেনের উদ্দেশ্যে। এক গ্লাস জল ঢকঢক করে খেয়ে সুপর্ণা বলল, কবজি ডুবিয়ে খাবে কিন্তু। কিন্তু আমি বুঝতে পারছি না হঠাৎ এত আয়োজন করলে কেন, মানে হোয়াট ইজ দ্য রিজন? এই প্রশ্নের উত্তরে সুপর্ণা একটু ইতস্তত বোধ করল। তারপর চোখটা নামিয়ে নিয়ে বলল, আসলে সেদিন তো কিছু না খেয়েই চলে গেলে। তারপর থেকে আমার খুব গিল্টি ফিল হচ্ছে গো। হ্যাঁ, ধাক্কা মানে তো তুমি আমাকে নিচে ফেলে দিলে, আমার মাথাটা গরম হয়ে গেল। তাই সরি। আমার আসলে সুকান্তকে। কথাটা শেষ করতে পারল না সুপর্ণা। হঠাৎ এক আগন্তুকের শব্দে নজর পড়ল সুপর্ণার। সে দেখল খানিকটা দূরেই বসে আছে মৌসুমী। মৌসুমী সুপর্ণার হস্টেলের বন্ধু। সব ছেড়ে ছুড়ে স্কুলের চাকরি নিয়ে যখন সুপর্ণা ওয়ার্কিং ওম্যান হস্টেলে থাকতো, তখন মৌসুমী ছিল ওর একরকম বেস্ট ফ্রেন্ড। এখন মৌসুমী বিয়ে করেছে, তাই হস্টেল ছেড়ে শ্বশুর বাড়িতেই থাকে। অনেক দিন পরে মৌসুমীর সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো সুপর্ণার। সে দেখল ততক্ষণে মৌসুমী নিজের টেবিল ছেড়ে সুপর্ণাদের টেবিলের সামনে চলে এসেছে।
একগাল হাসি নিয়ে মৌসুমী সুপর্ণাকে বলল, কি রে ডুমুরের ফুল, কেমন আছিস? ভালো রে, তুই কেমন আছিস? যেমন দেখছিস, বরের টাকায় খাচ্ছি, দাচ্ছি আর মোটা হচ্ছি। এই যে আমার কর্তা। মৌসুমীর তর্জনী লক্ষ্য করে সুপর্ণার নজর গিয়ে পড়ল সেই টেবিলে যেখানে বসে আছে একটা লোক। হাসি মুখে দূর থেকে নিঃশব্দে একে অপরকে নমস্কার জানালো ওরা। তারপর বল, কি খবর? ইনি কে? সুপর্ণা একটু লজ্জাই পেল, মুচকি হেসে উত্তর দিল, ও রং নাম্বার। মানে ওর নাম প্রিন্স। ও আমার। ও আচ্ছা আচ্ছা, এই যে মশাই নমস্কার। ভালো করে প্রিন্সের দিকে চাইতেই মৌসুমীর হাসি খুশি মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তার মনে হলো প্রিন্সকে যেন এর আগেও সে কোথাও দেখেছে, কিন্তু কোথায় সেটা কিছুতেই মনে পড়ল না। কি হলো রে, এমন ফ্যালফ্যাল করে চেয়ে আছিস যে? একদম নজর দিবি না কিন্তু। আরে না না, মানে আসলে ওনাকে খুব চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলতে পারেন? এইটুকু তো পৃথিবী, হয়তো কোনোদিন একসঙ্গে বাসে ট্রাভেল করেছি বা দুর্গাপুজোর লাইনে পাশাপাশি দাঁড়িয়েছি। হতে পারে। কি করেন আপনি? মৌসুমীর এই প্রশ্নটা যেন একটু কানে বাঁধল সুপর্ণার, তাই প্রিন্সকে উত্তর দিতে না দিয়ে সে নিজেই বলল, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কেন বলতো? ও আচ্ছা আচ্ছা, না না তেমন কিছু না। নে তোরা মজা কর, আবার দেখা হবে। তারপরও অনেকক্ষণ সেই রেস্তোরাঁতে ছিল সুপর্ণা, প্রিন্স আর মৌসুমীরা, কিন্তু মৌসুমীর চোখটা বারবার গিয়ে পড়ছিল প্রিন্সের ওপর। সফটওয়্যার ইঞ্জিনিয়ার? সত্যি কি জানি, হয়তো তাঁরই কোনো ভুল হচ্ছে। স্যার, প্রিন্স বাবাজীবনকে ধরে আনা হয়েছে ওর এক বন্ধু রাজকুমার ঋষির কালিয়াচকের ছোট সুজাপুরের বাড়ি থেকে। সেখানে গাঁজায় টান দিচ্ছিল, দুটোকে একসঙ্গে তোলা হয়েছে। গ্রেট চৌধুরী, সুপার। নিয়ে এসো মাল দুটোকে। আগে প্রিন্সকে ডাকো। নির্দেশ পেতেই আলাদা করে ডেকে আনা হলো প্রিন্সকে। রোগা চেহারা, ছোট ছোট চুল, দাড়ি গোঁফ কাটা, সুঠাম দেহের গঠন, আর পরনে একটা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি। তার বয়সও ওই দেখে বোঝা যায় 29-30 হবে বড়জোর। বসতে বলতেই সে মেঝেতে ধপ করে বসে পড়ল। চোখে মুখে কিন্তু ভয় ডরের লেশ মাত্র নেই। প্রদীপ্ত এবার কথাবার্তা শুরু করলেন। কিরে, বেশি চালাকি না করে বল দেখি, ওই দিদিমণিকে রোজ ফোন করতিস কেন? তোর সঙ্গে কি সম্পর্ক ছিল? এত ফোন কেন বাবা, কোন দরকারে? ধীরে ধীরে মুখ খুলল প্রিন্স। স্যার, সুপর্ণাকে আমি ভালোবাসতাম, সুপর্ণাও আমাকে খুব ভালোবাসতো। একদম ফালতু কথা বলবি না। তোর মতো একটা ক্লাস 8 পাশকে একটা স্কুলের দিদিমণি কেন ভালোবাসবে? ওর কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? স্যার, এই হলো সত্যি কথা প্রথমেই বলে ফেলার অসুবিধা। আপনারা প্রথমেই ভাবেন যে মিথ্যা কথা বলছি। তার মানে পুলিশের জেরা কেমন হয় সেটা ভালো মতোই জানিস তুই। এর আগে কতবার জেলে গেছিস ইমরান? গতর খাটিয়ে খাই স্যার, চুরি তোলাবাজি করি না। মহাপুরুষ তো একেবারে। স্যার, আমি গরিব হতে পারি, অশিক্ষিত হতে পারি, কিন্তু বেইমান না স্যার। সত্যিকারের ভালোবেসেছিলাম স্যার, সত্যিকারের। করে বোঝাবো কিভাবে বোঝাবো? আমি একদম শাহরুখ কাজলের মতো। আরে টেনে থাপ্পড় মারলে না পেছন দিয়ে শাহরুখ কাজল বেরোবে। সুপর্ণার সঙ্গে কিভাবে পরিচয় তোর? স্যার, রং নাম্বারে ফোন করে। তারপর গড় গড় করে প্রিন্স বলে চলল সুপর্ণার সঙ্গে ওর পরিচয়, দেখা হওয়া থেকে শুরু করে সবকিছু। কিচ্ছু লুকোলো না। কথা বলতে বলতে বার কয়েক চোখ ছলছল করে উঠেছিল প্রিন্সের। সেটাও তদন্তকারীদের নজর এড়ালো না। নিজের সব কথা শেষ করে প্রিন্স বলল, স্যার, ও এই পৃথিবীতে সব থেকে ঘৃণা করতো ওর এক্স হাজব্যান্ডকে। আমাকে অনেকবার বলেছে সুপর্ণা, আপনি খোঁজ নিয়ে দেখুন, আপনারা দেখুন, খোঁজ নিয়ে দেখুন। মিচিমিচি আমার পেছনে পড়ে দেখে আপনারা সময় নষ্ট করছেন টোটালি। একটু থামলো প্রিন্স।
তারপর চারদিকে একবার চোখ বুলিয়ে নিল দ্রুত। পুলিশ কর্তারা বুঝলেন এ ছেলে ঘাঘু মাল। চোখের ইশারায় কথা হয়ে গেল গোয়েন্দাদের মধ্যে। একজন উঠে গিয়ে আবার সুপর্ণার ফোনের কল ডিটেলস রেকর্ড চেক করলো, যদি নজর এড়িয়ে যায়। কিন্তু সুকান্তর সঙ্গে যোগাযোগের কোনো সূত্র পাওয়া গেল না। ছোট ছোট বিষয়গুলো প্রথম থেকে ইগনোর করলে মুশকিল, তাই সরাসরি প্রদীপ্তর নির্দেশে সুকান্তকেই ফোন ঘোরালেন চৌধুরী। আচ্ছা সুকান্তবাবু, আপনার সঙ্গে সুপর্ণা দেবীর লাস্ট কবে কথা হয়েছিল একটু তাড়াতাড়ি বলুন তো। স্যার একদম নির্দিষ্ট ডেট বা টাইম তো বলতে পারবো না, তবে ডিভোর্সের পর আর কথা হয়নি আমাদের মধ্যে। আমি ওর নতুন নাম্বারটা জানতাম না, সামনাসামনি দেখাও হয়নি বহুকাল। সুকান্তর সোজাসুজি উত্তর পেতেই তদন্তকারীরা বুঝে গেলেন প্রিন্স অন্যের ঘাড়ে বন্দুক রাখার খেলা খেলতে চাইছে। প্রদীপ্তর মাথায় তখন অন্য বুদ্ধি খেলে গেল। প্রিন্সকে ওখান থেকে সরিয়ে দুটো দলকে পৃথক দুটি কাজ দিলেন তিনি। এক, প্রিন্সের বন্ধু রাজকুমারকে আলাদা করে জেরা। দুই, প্রিন্সের ওল্ড মালদার বাড়িতে তল্লাশি চালানো। তাই সময় নষ্ট না করে একটি দল বেরিয়ে পড়ল মঙ্গলবাড়ির দিকে। তদন্তের প্রতিটা মিনিট এখন খুবই মূল্যবান। অল্প জল দিবি, শরীরটা ভালো নেই, মনটাও খারাপ। কেন গুরু? আজ সন্ধ্যে থেকেই দেখছি তোমার মন মরা। একটু বেশি করে খাও, তবে তো মস্তি হবে। মস্তি আমার পেছন দিয়ে বেরোচ্ছে রিপন। কেন ওস্তাদ, কি হলো? পুলিশ শালা নাজেহাল করে দিচ্ছে ওই মাগিটার জন্য। শালা মরেও শান্তি নেই। ওস্তাদ ঠিক করে বলো তো, মালটা উড়লো নাকি ওড়ালে? বেশি উঠছিল, উঠতে উঠতে উড়ে গেছে। আরে গুরু, তোমাকে আমি পাক্কা খবর দিয়েছি কিনা বলো, যে বৌদি ওই প্রিন্স মালটার সঙ্গে ঘুরছে, খাচ্ছে, হয়তো শুচ্ছেও। শোবে না, যতদূর আমি ওকে চিনেছি শোবে না। কেন ওস্তাদ, বৌদির কি কোনো গোলমাল ছিল? আমি শিওর কাউকে চুমু খেতে গেলে ওর আমার মুখটা মনে পড়ে। এমন শিক্ষা দিয়েছি না যে শালি যতদিন বেঁচে ছিল ততদিন বলতে পারেনি। ওস্তাদ বলো না, কি করে মালটাকে ওড়ালে? শুনছি কি সব পার্সেল টার্সেল করে, নাকি বোম এসেছিল? ঠিক দূর, ওসব আমার জানা নেই। ওস্তাদ মুখে হাসি নিয়ে মিথ্যে কথা বলো না, ধরা পড়ে যাবে। দূর বেটা, ভগবান ওকে ডেকেছিল, তাই ভগবানের ডাক ও উপেক্ষা করতে পারেনি। আমি কে ওড়ানোর? তবে হ্যাঁ, তোর দেওয়া খবরটা পাওয়ার পর আমি নিজেও সুপর্ণাকে অনেকবার ফলো করেছি। ওই ছেলেটাকে মনে হচ্ছে খুব ভালোবেসে ফেলেছিল, কাজ ছাড়া করতো না। ওদের দেখতাম শালা আমার পা থেকে মাথা পর্যন্ত রক্ত গরম হয়ে উঠত, আমি সহ্য করতে পারতাম না। আমি নিশ্চিত আর কিছুদিন গেলে ওই বেহায় আম্মু আমাকে সারা শুয়ে পড়ত। গুরু, আমাকে তুমি মটন খাওয়াবে বলেছিলে। থাম তো, আমি মরছি নিজের জ্বালায়, পুলিশকে কিভাবে হাঁটানো যায় কিছু বুঝতে পারছি না রে, কিচ্ছু বুঝতে পারছি না। কেন, পুলিশ কি তোমাকে সন্দেহ করছে নাকি? বাহ, করবে না? প্রাক্তন স্বামী, সেই তো সফট টার্গেট রে গান্ডু। তাহলে গুরু এটা কাটবে কি করে? কাটা দিয়েই কাটা তুলতে হয়। যতবার পুলিশ আমার দিকে ধাওয়া করবে
ততবারই ওদের ওই প্রিন্স বলে ছেলেটার দিকে লেলিয়ে দিতে হবে। যত ঘুরবে তত ক্লান্ত হবে, আর তত তাড়াতাড়ি কেস ক্লোজড হবে। হ্যালো, ওই ছেলেটাকে তুমি 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 আমার নাম্বার পেলে কোথা থেকে? ভুলে যেও না, তুমি আমাকে ছেড়ে গেছিলে, আমি তোমাকে ছাড়িনি। বাজে কথা বলার সময় আমার নেই। আমারও নেই। ওই ছেলেটাকে, কোন ছেলে? যাকে নিয়ে বাজারে, বাড়িতে, স্কুল, দোকানে সর্বত্র ঘুরতে যাচ্ছ, রিসেন্টলি তো একটা রেস্টুরেন্টেও। তুমি কি আমাকে ফলো করছো, স্পাই করছো? আমি কিন্তু পুলিশে। ওসব করার আমার দরকার নেই। শুধু মনে রেখো, বেশি বাড়াবাড়ি করবে না। তোমার মুভমেন্টের উপরে আমার নজর আছে। ভেবো না আইন আদালতের ডিভোর্স হয়েছে মানেই আমি তোমাকে ছেড়ে দিয়েছি। আর কোনো কিছু বলারই সুযোগ ছিল না সুপর্ণার কাছে। তার হাত, পা, চোখ, মুখ সবকিছু থরথর করে কাঁপছে তখন। বহু কষ্টে সুপর্ণা সোফা ছেড়ে উঠে ডাইনিং টেবিলে রাখা জলের বোতলটা খুলে ঢকঢক করে জল খেল। তারপর আবার সোফায় গিয়ে বসতেই বেজে উঠল ফোনটা। সুপর্ণার প্রাণটাই যেন বেরিয়ে যাচ্ছিল। সাহস করে দেখল মোবাইলটা। দেখল মোবাইলে ফুটে উঠেছে মৌসুমীর নামটা। সে তৎক্ষণাৎ মোবাইলটা সাইলেন্ট করে দিল, কিন্তু আবারও বেজে উঠল ফোনটা। হ্যালো, কিরে, ঘুমোচ্ছিলি নাকি? ওই ওই আর কি, বল। শোন না, সেদিন যে ছেলেটার সঙ্গে আলাপ করিয়ে দিলি, কি যেন নাম? প্রিন্স। হ্যাঁ, প্রিন্স। প্রিন্স, তোকে বলছিলাম না ওকে আমার খুব চেনা চেনা লাগছে। এখন মনে পড়লো, প্রিন্স যেন কি করে বলেছিলি? উফ মৌসুমী, আমি তোকে একটু বাদে কল ব্যাক করি প্লিজ। না 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 না, তোর ভালোর জন্য বলছি, বল না ও কি কাজ করে? ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আচ্ছা, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কি এখন বাড়ি বাড়ি টিভি সেলাই করে? কি সব আবোল তাবোল বলছিস বলতো, বিরক্ত লাগছে এবার। না রে, আমি সত্যি বলছি, মা কালীর দিব্যি। এই ছেলেটা কয়েক মাস আগে আমাদের বাড়িতে টিভি সারাই করতে এসেছিল। সেটাও ঠিক করে সারাতে পারেনি। দুবার এসেছিল, দুবারই ফেল করে। তারপর টিভিটাকে ফেলে দিতে হয়েছে। টাকা পয়সা এক গাদা নিয়েছিল, কিন্তু কিছুই পারে না। কি বলছিস বলতো, কাকে না কাকে দেখেছিস? না রে, বিশ্বাস কর। আচ্ছা, তুই এর ফোন নাম্বারটা আমাকে SMS কর। ওর নম্বরটা আমার ডায়েরিতে আছে, মিলিয়ে দেখি। আচ্ছা আচ্ছা, পাঠাচ্ছি। মাথাটা এবার সত্যি ঝনঝন করছে। একসঙ্গে এতগুলো চাপ এসে পড়বে। একটু আগেও কি গুনগুন করে গান গাওয়া সুপর্ণা এটা ভাবতে পেরেছিল? সুকান্তর কথাগুলো তখন মাথা থেকে প্রায় বেরিয়েই গেছে বলা চলে। সুপর্ণার সমস্ত ভাবনাগুলো এখন ভিড় করে আসছে একজনকে কেন্দ্র করেই। যেন মাথার ভেতরে একটা টান টান চিত্রনাট্যের সিনেমা চলছে। তার কেন্দ্রীয় চরিত্র প্রিন্স। এক বুক আশঙ্কা নিয়ে মৌসুমীকে প্রিন্সের ফোন নাম্বারটা SMS করে দিল সুপর্ণা। আর তার কিছুক্ষণের মধ্যেই সে দেখল ফোনটা বেজে উঠেছে। হ্যাঁ, মৌসুমীর নাম ভেসে উঠেছে আবার। হ্যালো। একদম যা বলেছি একদম ঠিক বলেছি। এই প্রিন্সের তো দুটো নম্বর। যে নম্বরটা 90 দিয়ে শুরু, ওটা থেকে আমাদের ফোন করতো। ওই নম্বরটা আমাদের ডায়েরিতে লেখা আছে। তোকে একদম ঠকাচ্ছে রে ছেলেটা। সহানুভূতির বাক্যগুলো শুরু হতেই ফোনটা কেটে দিল সুপর্ণা। তার চোখ বেয়ে ততক্ষণে জল নেমে এসেছে। সে আটকানোর চেষ্টা করছে অনেক, কিন্তু কিছুতেই পারছে না। ফোনটা আবার তুলে নিয়ে প্রিন্সের সেই 90 নাম্বারটা ডায়াল করল সুপর্ণা। খানিকক্ষণ রিং হতেই খট করে ফোনটা তুলল প্রিন্স। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, কি ব্যাপার আজকে এই নম্বরে ফোন করলে?
বেলা তখন দ্বীপ্রহর বলতে যা বোঝায় তাই। বাইরে রোদের ব্যাপক তীব্রতা, গরমের কারণে রাস্তাঘাটে একটা সারমেয় পর্যন্ত নেই। ঠাটা পোড়া রোদে ইংরেজবাজার থানার সামনে এসে দাঁড়ালেন একজন বৃদ্ধ। থানার বোর্ডটাকে একবার ভালো করে দেখে নিয়ে নিজের চশমাটা খুলে ফেললেন। পকেট থেকে রুমাল বের করে ভালো করে মুখের চোখের ঘামটা মুছে নিলেন তিনি। তারপর ধীর লয়ে পা বাড়ালেন থানার ভেতরে। থানায় তখন প্রতিদিনকার ব্যস্ততা চলছে। সেই প্রবীণ ভদ্রলোক এক পুলিশ কর্মীর টেবিলের সামনে গিয়ে বললেন, নমস্কার স্যার, আমি একটু ওই অফিসার প্রদীপ্ত রায়চৌধুরীর সঙ্গে দেখা করতে চাই। কেন, কি দরকার আমাকে বলুন। এটা আমি ওনাকেই শুধু বলতে চাইছি। ওরকম করে স্যারের সঙ্গে দেখা করা সম্ভব নয়, পরে আসুন। উনি কি থানায় আছেন? হ্যাঁ আছেন। তাহলে একটু বলুন না, মানে আমি বেশিক্ষণ সময় নেব না। আরে আশ্চর্য লোক তো মশাই, বললাম না আপনাকে ওইভাবে স্যারের সঙ্গে দেখা করা সম্ভব নয়। আচ্ছা, কাগজে পড়লাম উনি কি শিক্ষিকা সুপর্ণা ভৌমিকের কেসটা তদন্ত করছেন। এবার ফাইলের থেকে চোখটা ওপরে তুললেন ওই পুলিশ কর্মী। ভালো করে একবার মাপলেন বৃদ্ধ ভদ্রলোককে, আর তারপর বললেন, আপনার এক্স্যাক্ট দরকারটা বলবেন। আমি সুপর্ণার বাবা স্বপন ভৌমিক। হ্যাঁ স্বপনবাবু, বলুন, আপনি এতদিন ছিলেন কোথায়? স্ত্রী মারা যাওয়ার পর থেকে আমি আসলে মাঝে মধ্যেই একা একা বেরিয়ে পড়ি, এই এখানে সেখানে। মেয়ে তো আমার সঙ্গে থাকে না, তাই ছাড়া হাত পা বলতে পারেন। কোথায় গিয়েছিলেন? এবার গিয়েছিলাম দার্জিলিং এর দিকে। তো ফিরে আসতেই খবরটা পেলাম, আর প্রতিবেশীদের থেকে শুনলাম আপনারা আমাকে খুঁজছেন। হ্যাঁ অবশ্যই, আপনার মেয়ের দেহাবশেষ এখনো আমরা খবরের কাগজে যা বর্ণনা পড়লাম তাতে কি আর ওর দেহের কিছু আছে? আনফর্চুনেটলি নো। তাহলে উনি আমি কি করব বলুন? আপনারাই যা করার করুন। সেটা আপনাকে একটু লিখে দিতে হবে। সে দেব, কিন্তু অপরাধী কে এটা কি জানতে পারলেন? সেটা তো আমরাও খুঁজছি। তা এই ব্যাপারে আপনি কোনো সাহায্য করতে পারেন? আমি আসলে আমার মেয়ের সম্পর্কে একটু কমই জানি। কবে আপনার সঙ্গে সুপর্ণা দেবীর শেষ কথা হয়েছে? ঠিক মনে পড়ছে না, তবে দিন 15 আগে হবে। কি কথা হয়েছিল? তেমন কিছুই নয়, ও একটু আবোল তাবোল কিসব বলছিল। কিরকম? বলছিল, তোমরা আমাকে কেন আটকালে না, কেন বাড়ি ছাড়তে অ্যালাউ করলে, কেন আমার বিয়ে দিয়েছিলে। কোনো কারণ ছিল নাকি এই ধরনের কথা বলে? দেখুন, আমার মেয়েকে আমি ছোটবেলা থেকেই স্বাধীনভাবে বড় করেছি। আমার স্ত্রী ছিলেন একটু রক্ষণশীল পরিবারের, তার শাসনেরও একটা ধাত ছিল, কিন্তু সেটা আবার এতটাও নয় যে মেয়ে সর্বক্ষণ তটস্থ থাকতে হবে। ওর জীবনের কোনো বড় ডিসিশনই আমরা কখনো কোনো আপত্তি করিনি। বিয়ে করতে চেয়েছিল, ছেলে দেখে বিয়ে দিয়েছি। কয়েক বছর যেতে না যেতেই সেই বিয়েটাও ভেঙে দিল। চাকরি করলো, বাড়ি ছেড়ে এতটা দূরে পোস্টিং নিল। তারপর বয়সে ছোট একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ল। কে এসে? প্রিন্স নামে একটি ছেলে। আমাকে বুড়ি মানে সুপর্ণা বলেছিল, বাবা তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি ওর দেখা করিয়ে দেব। কিন্তু তারপর শ্বাস নেওয়ার সময়টুকুই দিলেন প্রদীপ্ত। প্রিন্সের সঙ্গে সুপর্ণার সম্পর্ক নিয়ে এর আগেও নানা সন্দেহ মাথায় আসছিল প্রদীপ্তর, কিন্তু সেটা এত প্রামাণ্যভাবে কখনো উঠে আসেনি। মোবাইলের মেসেজ মানে কথোপকথনগুলো এখনো উদ্ধার হয়নি, ফলে এটা মামলার একটা গুরুত্বপূর্ণ বাঁক। স্বপনবাবু, আপনি কি ঠিক আছেন?
হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি ঠিকই আছি। আসলে বুড়ো বয়সে আমার আর কে রইল বলো তো? বুঝতে পারছি আপনার মনের অবস্থা। আচ্ছা, এই প্রিন্সের সঙ্গে সুপর্ণা দেবীর আলাপ কিভাবে জানেন? না বাবা, আমাকে তো এত কিছু বলেনি কখনো। সুকান্ত বাবু, মানে সুপর্ণা দেবীর এক্স হাজবেন্ড সম্পর্কে কিছু বলুন। দেখো বাবা, দেখে শুনে মেয়ের ঘটা করে বিয়ে দিয়েছিলাম। সুকান্তকে দেখে, ওর পরিবারকে দেখে মনে হয়েছিল একটা ভদ্র স্বাভাবিক পরিবার। ছেলেটাও ভালো, কিন্তু ও যে ওই রকম রাক্ষস সেটা তো আর বুঝতে পারিনি। রাক্ষস? রাক্ষস কেন? কি বলি তোমাকে, তুমিও আমার ছেলের বয়সী হবে। এই কথাটা পুরীর মাঠ থেকে আমি জানতে পেরেছিলাম। সুকান্ত একটা জানোয়ার, মদ খেয়ে এসে প্রতিদিন প্রতি রাতে আমার মেয়েটাকে শুধু ভোগ করেছে। কাম ডাউন মিস্টার ভৌমিক, কাম ডাউন। আপনি মর্জিরে জল খান প্লিজ। না না বাবা, ঠিকই আছি, ঠিকই আছি। আচ্ছা, সুকান্ত বাবুর সঙ্গে সুপর্ণা দেবীর ডিভোর্সটা কি খুব স্মুথলি হয়েছিল, নাকি এটা নিয়েও কোনো টানাপোড়েন ছিল? না, তেমন বড় কোনো ঝামেলা তো হয়েছে বলে শুনিনি। আর ডিভোর্সের পরেও কি সুকান্ত সুপর্ণার সঙ্গে যোগাযোগ রাখতো? জানি না, ওকে নিয়ে আর তেমন কথা কখনোই হয়নি। আচ্ছা, আমি কি তাহলে? হ্যাঁ প্লিজ, শুধু যাওয়ার আগে অফিসিয়াল প্রসিডিওরটা একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্বপন ভৌমিকের সঙ্গে কথা শেষ করে ক্লান্ত প্রদীপ্ত নিজের দুটো হাত দিয়ে মুখটা চেপে ধরল। তারপর শরীরটা একটু এলিয়ে দিল পেছনের দিকে। আর ঠিক তখনই দুটো ঘটনা একসঙ্গে ঘটল। প্রথমটা প্রদীপ্তর কোমরে, ব্যথাটা যেন ঝিলিক মেরে উঠল আবার। ব্যথাটা এবার মাথা পর্যন্ত পৌঁছল। আর দুই, বাইরে বেরিয়ে যেতে যেতেও নাটকীয়ভাবে পেছনে ঘুরে তাকালো স্বপন ভৌমিক, আর তারপর বলল, আচ্ছা বাবা, একটা কথা মনে পড়ল। আমার সঙ্গে বুড়ির যেদিন লাস্ট কথা হয়, ও বলছিল বাসের মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে। ঝামেলা? কি ধরনের ঝামেলা? জানি না, আমাকে খুব ডিটেলে বলেনি। বলছিল যে বাসে করে স্কুল থেকে ও ফিরছিল, একটা ছেলে নাকি ওকে বাসের মধ্যে ডিস্টার্ব করছিল খুব। তা বুড়ি ধৈর্য রাখতে না পেরে ওই ছেলেটার গালে একটা থাপ্পড় মেরেছিল। ছেলেটা কে সেটা আমাকে আর বলেনি। আমি বলেছিলাম যে সাবধানে থাকিস। তারপর তো আমি বেরিয়ে পড়লাম দার্জিলিং এর দিকে। থাপ্পড় মেরেছে? চৌধুরী, চৌধুরী! হন্তদন্ত হয়ে ঘরের ভেতরে ঢুকে এলো চৌধুরী। হ্যাঁ স্যার। দিন 15 আগে সুপর্ণা দেবী বাসে করে স্কুল থেকে ফিরছিলেন, আর তখন বাসের মধ্যেই কোনো একটা ঝামেলা হয়। সুপর্ণা দেবী বাসের মধ্যেই একটা ছেলেকে থাপ্পড় মারেন। এবার ইমিডিয়েটলি ওই রুটের বাসগুলোতে খবর নাও, মানে ড্রাইভার, কন্ডাক্টর, ডেলি প্যাসেঞ্জার প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞাসা করো কার সঙ্গে কেন ঝামেলা হয়েছিল সুপর্ণা দেবীর। কে ছিল ছেলেটা? প্রিন্স নাকি সুকান্ত নাকি অন্য কেউ? খবর পেতে কষ্ট হলো ঠিকই, কিন্তু দেরি হলো না। সুপর্ণার স্কুল থেকে ভাড়া বাড়ি পর্যন্ত যে কটা রুটের বাস চলে তার সব কটাতে খুঁটিয়ে তল্লাশি চলল। ড্রাইভার, কন্ডাক্টর, নিত্যযাত্রী একেবারে চিরুনি তল্লাশি করে প্রায় জনে জনে জেরা করে বের হলো আসল সত্য। জানা গেল সেই দিন চলন্ত বাসে ঠিক কি হয়েছিল। চলুন চলুন চলুন, পেছন দিকে পেছন দিকে পেছন দিকে চলুন। সিট খালি, সিট খালি। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এই চল 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 চল।
দেখি দাদা, দেখি ভাড়াটা বের করবেন, তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি করুন। এই নিন। দিদি 4 টাকা ভাড়া আর আপনি 50 টাকার নোট দিচ্ছেন, এত খুচরো কোথা থেকে দেবো? আমার কাছে খুচরো নেই ভাই, থাকলে দিতাম। এনো 2 4 কাটো। কি ব্যাপার, তুমি এই বাসে কেন? কেন? এই বাসে আমি উঠতে পারি না, তুমি একাই উঠবে? তোমাকে বলেছি না আমার সঙ্গে কোনো যোগাযোগ করবে না তুমি। কেন কেন এরকম করছো তুমি? আমার কথাটা আরে বাবা, এ তো সিরিয়াল শুরু হলো। আর টিকিটটা কাটুন না। আরে নাও না বাবা, এই তো 10 টাকা দিলাম, যা আবার। সুপর্ণা, সুপর্ণা প্লিজ। আমার নাম ধরে ডাকবে না, মিথ্যেবাদী। তোমরা সব পুরুষ এক। প্লিজ, তোমার ওই মাতাল স্বামীর সাথে আমাকে তুলনা করো না। হ্যাঁ, ও মাতাল আর তুমি একটা আস্ত 420। 420? নো, টিভি মেকানিকের কাজ করে বামুন হয়ে চাঁদ ধরার শখ। আরে চুরি চাচা আমি তো করি না। সেটাও করবে, মিথ্যেবাদী কোথাকার। সেদিন রেস্টুরেন্টে যদি আমার বান্ধবীর সঙ্গে দেখা না হতো তাহলে আমি তোমাকে বলতাম। হ্যাঁ, তাহলে আমি তোমাকে বলতাম। আরে বিশ্বাস করো, আমি মিথ্যে বই নিয়ে যেতে পারছি না। সরো সরো, আমাকে নামতে দাও। দাদা বাস দাঁড় করান, আমি নামবো। রাগে প্রায় ফোঁস ফোঁস করতে করতেই চলন্ত বাসে উঠে দাঁড়ালো সুপর্ণা। তারপর প্রিন্সকে এড়িয়ে চলন্ত বাসের টাল সামলে পা বাড়িয়ে দিল সুপর্ণা। আর অমনি বাসটা ব্রেক কষতেই প্রায় পড়েই যাচ্ছিল সে, কিন্তু প্রিন্স প্রায় ঝাঁপিয়ে পড়ে ওকে ধরল। আর সেটাই কাল হলো প্রিন্সের জন্য। সুপর্ণা ভাবল প্রিন্স অনুমতি না নিয়েই ওর শরীরে হাত দিয়েছে। লজ্জায় ঘৃণায় প্রতারিত হওয়ার গঞ্জনায় সুপর্ণার মাথাটা এক লহমায় গরম হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে উঠে এলো সুপর্ণার নরম পাতলা হাতটা, আর সেটা একেবারে অব্যর্থভাবে গিয়ে পড়ল প্রিন্সের গালের ওপরে। আর সঙ্গে সঙ্গে সব শান্ত হয়ে গেল। প্রিন্স এই অপ্রত্যাশিত আক্রমণে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তারপর দেখল গোটা বাসের ভিড়টা শুধুমাত্র ওর দিকেই তাকিয়ে। প্রিন্সের চোখ দুটো যেন জ্বলে উঠল। সে গালের ওপর হাত ঘষতে ঘষতে বলল, কাজটা ঠিক করলে না ম্যাডাম। এতগুলো লোকের সামনে কাজটা না করলেই পারতে। এত অহংকার ভালো না। তাহলে প্রিন্স? সেরকমই তো জানা গেল স্যার। দেরি করো না, আবার তুলে আনো। আর শোনো, ওর সঙ্গে ওই যে গাঁজাখোর বন্ধুটা, ওই রাজকুমার না কি? হ্যাঁ স্যার, রাজকুমার ঋষি। ওটাকেও তুলে আনো। দুটাকেই কাল্টিভেট করতে হচ্ছে। কেস এবার ক্লোজ করতেই হবে চৌধুরী। তারপর রাজকুমার, এখানে কোনো অসুবিধে হচ্ছে না তো? স্যার, আমি কিছু জানি না, আপনাদের তো বলেছি আগে সব। প্রিন্সের সঙ্গে তোর পরিচয় কতদিনের? বছর 10 হবে। কিভাবে? আমিও টিভি সারাই করি, ও তাই। আমরা একসঙ্গে একটা টিভি কোম্পানির সার্ভিস সেন্টারে কাজ করতাম। তো চাকরিটা ছাড়লি কেন? আমি অনেক পরে ছেড়েছি স্যার, মাইনে করে প্রিন্সের পোশাক ছিল না, তাই। আর তুই ছাড়লি কেন? প্রিন্স বলল এবার নিজেরা কিছু করতে। আমিও ভাবলাম বয়স বেড়ে যাচ্ছে, প্রিন্সের কথাই হয়তো ঠিক। তা বাবা, পার্সেল বোমা বানাতে শিখলি কোত্থেকে? আমি সত্যি জানি না স্যার। জানি না বললে তো হবে না বাপ, কিছু না কিছু তো তোমাকে বলতেই হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বেঁকাতে হয় তা জানিস তো? স্যার আপনি বিশ্বাস করুন। বিশ্বাস তো তোকে করতাম রাজকুমার, করেও ছিলাম, কিন্তু তুই ডাহা মিথ্যে বলছিস সে কথা আমি নই। তোর বন্ধু, বেস্ট ফ্রেন্ড প্রিন্স তো তোকেই। আমাকে? আমাকে কি স্যার? প্রিন্স তো বলছে তুই কাজটা করেছিস, কারণ তুই নাকি প্রথম দেখার পর থেকেই সুপর্ণার জন্য পাগল হয়ে গিয়েছিলি। সুপর্ণা তোকে পাত্তা দেয়নি, তাই ওকে শেষ করে দিয়েছিস। শালা শুয়োরের বাচ্চা। সরি স্যার। আমাকে আর সরি বলে কি হবে? তাহলেই ভেবে দেখ, কত বড় শুয়োরের বাচ্চার সঙ্গে তুই বন্ধুত্ব করেছিস। স্যার আপনি বিশ্বাস করুন, আমি কিছুই করিনি, যা করেছে প্রিন্সই করেছে।
আরে বিশ্বাস করুন স্যার, মা কালী দিব্যে বলছি। আমিও তো তোকে বিশ্বাস করতে চাই প্রিন্স, কিন্তু রাজকুমার তো বাবা অন্য কথা বলছে। কি কথা বলছে স্যার? ওকে বলছে, কি বলছে আমি খুনটা করেছি? দেখ, তা না হলে তোকে ধরে জেলের হাওয়া খাওয়ানোর কোনো শখ নেই বাবা, তাই না? স্যার বিশ্বাস করুন না, আর ওই আরামিটা সব মিথ্যে বলছে স্যার। মিথ্যে? 100% মিথ্যে স্যার, 100% মিথ্যে। মঙ্গল বাড়িতে, মানে তোর বাড়িতে আজকে আমাদের একটা টিম গিয়েছিল, জানিস? আমার বাড়িতে? কেন স্যার? আচ্ছা, তুই তো টিভির মেকানিক নাকি? হ্যাঁ স্যার। তাহলে তোর বাড়িতে এত তার সুইচ পড়ে আছে কেন? ও স্যার, ওটাই তো আমার কাজ স্যার, ওটা। আর ছেঁড়া বই? তুই কি বইয়ের লেখক গবেষক নাকি? বই স্যার। সত্যি মানতে হবে প্রিন্স, যেমন ভাবে বইয়ের পাতাগুলোকে কেটেছিস, পুরো কুটির শিল্প। গাঁজা বানাতে বানাতে কিন্তু তোর হাতে একটা শিল্পের ছাপ পড়ে গেছে। এত সূক্ষ্মভাবে ব্লেড চালানো যায় সেটা তোর স্যাম্পল না পেলে তো বুঝতাম না। চল এবার বলতো বাবা, কি করে তৈরি করলি পার্সেল বম? স্যার, ওদের সম্পর্কের বিষয়টা আগে জানতাম। মাসখানেক আগে প্রিন্স আমার দোকানে এলো একটা বৃষ্টির রাতে। মুখটা দেখলাম লাল হয়ে রয়েছে। কারণ জানতে চাইলাম, বলল সুপর্ণাকে ফোন করেছিল কিন্তু ওকে যাচ্ছে তাই বলে লাইনটা কেটে দিয়েছে। চা খেতে বললাম সেদিন, খেলো না, চলে গেল তাড়াতাড়ি। বুঝলাম মুড খারাপ। তারপর কয়েকদিন কোনো খোঁজ নেই। এক সপ্তাহ বাদে আবার এলো একদিন দোকানে। সেদিনও বৃষ্টি পড়ছিল। একদম ভিজে কাকের মতো দেখতে লাগছিল ওকে। আমার গেঞ্জির ওকে পরার জন্য দিলাম। তখন হাতে তেমন কোনো কাজ ছিল না। একটা টিভি সেট খুলে শুধুমাত্র ঝালাই করছিলাম। জানতে চাইলাম, কি খবর দোস্ত? ও একটা খিস্তি দিয়ে জবাব দিল, শুধু দোস্ত বলিস, অথচ একটা মেয়ে আমাকে দিনের পর দিন অপমান করছে, সেই খবর রাখিস না। বিশু, এক কাপ স্পেশাল চা বানিয়ে আন তাড়াতাড়ি। চালু চা দিবি না তাহলে তোকে ধরেই কেলাবো। বলতে থাক, স্পেশাল চা আসছে। আমাকে সুপর্ণার বিষয়ে খুলে বলল সব কিছু। ওর সঙ্গে কিভাবে গদ্দারি করেছে জানালো সব। আমি বলেছিলাম, দোস্তের জন্য জান হাজির, একবার শুধু বল কি করতে হবে। প্রিন্স তখন ফিসফিস করে আমার কানের সামনে মুখটা এনে বলেছিল, একটা প্ল্যান আছে, কথা দেখে হবে বলবি না, তাহলে বলবো। আমি কসম খেলাম। এবার ও একটা নোংরা গালাগালি দিয়ে প্রস্তাব দিল, সারা জীবন শুধু মিস্ত্রি হয়ে থাকলেই হবে, একটা বৈজ্ঞানিকের মতো কাজ করতে হবে। পারবি? নে চাটা খেয়ে নে, একটু আরাম পাবি। স্যার, কসম যখন খেয়েই নিয়েছি, সাহস করে ওই দিন প্রিন্সকে বললাম, একবার সুযোগ দিয়ে দেখ না, পারি কি না। প্রথমে অবশ্য কিছু বলেনি, শুধু কিছু টাকা ধার চাইল। সেদিন 1,020 টাকা একটা বড় পেমেন্ট পেয়েছিলাম। 6,000-এর একটা পাওনাদার ছিল, ফলে ওর হাতে নগদ 14,000 টাকা তুলে দিতে কোনো অসুবিধা হয়নি। আর তাছাড়া আমাদের মধ্যে এরকম ধার বাকি চলে। খানিকক্ষণের মধ্যে হুড়োহুড়ি করে ও বেরিয়ে গেল। ফের 3 দিন বাদে এসে প্রিন্স খবরটা দিল, একটা বড় পার্টি পেয়েছে, অনেক টাকা দেবে, কিন্তু কাজটা একটু অন্যরকম। বলেছিল কাজটা একটু অন্যরকম। বলে যা। রাজকুমার আমাকে বলে একটা পার্সেল বোম তৈরি করতে হবে, নতুন ধরনের কাজ। মোটা বইয়ের মধ্যে সার্কিট ঢুকিয়ে বোম ফিট করলেই চলবে, যাতে মোবাইলের সঙ্গে কানেকশন হলে ওটা ফেটে যায়। বলেছিল তাতে পার্টি লাখখানেক টাকা দেবে। একদিন চিন্তা করার জন্য টাইম চেয়েছিলাম আমি। তাও ভেবে দেখলাম, এই মরা বাজারে এক থেকে কিছু টাকা ঘরে এলে ক্ষতি কি, তাই হ্যাঁ করে দিয়েছিলাম। আর বেশি কিছু জানতে চাইনি স্যার। রাজকুমার বলল, আর তুই সুসুরিয়ে করে দিলি? ভয় হলো না? স্যার, খিদে কি জিনিস না ছোটবেলা থেকে বড়বেলা অবধি বুঝেছি। অভাব কি সেটাও টের পাচ্ছি হাড়ে হাড়ে, তাই আর না করিনি স্যার। বুঝলাম, থামিস না, চালিয়ে যা। কিরে, আর কাপ চা খাবি? না স্যার, আর নয়, আমার একটু গ্যাসের সমস্যা আছে।
এবারে একটু একটু করে কাজ শুরু করলাম আমি, তাতে হাত লাগালো রাজকুমার। স্যার ও ছিল স্যার, সপ্তাহখানেক ধরে নিজেদের বুদ্ধি আর বই টই ঘেটে একটা ছোটোখাটো আইডিয়া বানিয়ে ফেললাম আমরা। আসলে রাজকুমার সালা হেভি তাড়া দিচ্ছিল স্যার। 15 দিন আগে একটা মাল তৈরি হলো, ওটা ফাটবে কি ফাটবে না এটা নিয়ে চিন্তা হচ্ছিল আমাদের। তো ও বলছিল যে ফেল করলে পার্টি একটাও টাকা দেবে না, উল্টে সব লস হয়ে যাবে। কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎ রাজকুমারী বুদ্ধিটা দেয়। ওই একটা বলে একটা কাজ করি, চল আমাদের বাড়ির কাছে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে একবার টেস্ট করে নিই। তখন দুপুরবেলা ওর বাড়িতে খাওয়া দাওয়ার পর মাঠের মতো জায়গায় গিয়ে এই আমরা কি করেছি, পরীক্ষা করে দেখলাম দুজনে মিলে। বেশ ভালো লাগলো যে আমাদের কাজটা ঠিকঠাক হয়েছিল। ওটা স্প্লিন্টার থাকে স্যার, ওই স্প্লিন্টারগুলো না আর একটু পাওয়ার বাড়ানোর প্রয়োজন ছিল। তাই ওগুলো বইয়ের ভেতরে মানে থাকার সময় জোরে চাপ তৈরি করতে না পারলে ওটা যে কি বলবো, ওটা কি বলে, তীব্রতাটা বাড়বে না স্যার। তো অনেক আলোচনার পর ঠিক হলো যে কাজটা তাহলে হবে আমাদের দ্বারা। কিন্তু স্যার মানে তখনও জানতাম না কি কাজে ব্যবহার করা হবে সার্কিটটা। আমি যদি আগে ঘুণাক করে টের পেতাম যে মানুষ মারার জন্য এই বোমাটা কাজে লাগানো হবে, তাহলে এই কাজে পা বাড়াতাম না স্যার। আর বাজে বকে কাজ নেই, এবার বল বিস্ফোরকটা তৈরি করলি কি করে? মালদা আদালতের সামনে পুরনো বই কম দামে বিক্রি হয়। আগে টিভি মোবাইল সারানোর বই অনেকবার কেনায় ওটা জানতাম। সেখান থেকে 600 পাতার একটা মোটা বই কিনি, দরদাম করায় 200 টাকা নেয়। বাড়িতে বইটা নিয়ে যাই। বইটার নাম কি ছিল রে? 50 শেডস অফ গ্রে নাকি? হ্যাঁ স্যার, অত বিদ্যে থাকলে কি আর। ইংলিশ বই ছিল স্যার। তোরা তো বিজ্ঞানী রে, নে বল বল বল। কাজটা শুরু করবো কি করে বুঝে উঠতে পারছিলাম না। একটা নামী টিভি কোম্পানিতে কাজের সূত্রে বেশ কয়েকজনের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তাদের মধ্যে ছিল সুজাপুরের মুন্না নামে একজন। মনে পড়ে ওর কথা, ওকে গিয়ে বোঝাই একটা বড় পার্টি পেয়েছি, তাই কিছু মাল লাগবে। রাজি হতেই মুন্নার কাছ থেকে পটাশিয়াম নাইট্রেট এবং সালফার কিনে এনে প্রিন্সকে দিয়েছিলাম। প্রথম দিকে আমাদের জ্ঞান, পরে ইন্টারনেট এবং বই ঘেঁটে পার্সেল বোমা তৈরি করার কাজটা শুরু করি। যে বোমটা ফেটেছে তাতে 15 থেকে 20 গ্রামের বিস্ফোরক দেওয়া হয়েছিল। বাল্বের ফিউজের তার যুক্ত করে একটা সার্কিট বানানো হয়। সেই সার্কিটের সঙ্গে মোবাইলের সুইচকে ডেটোনেটর হিসেবে ব্যবহার করেছিলাম আমরা। বিষয়টা এমন যে পার্সেলটা খুললেই মোবাইলে একটা কল আসবে, সেটা রিসিভ করার সঙ্গে সঙ্গে ট্রিগারের কাজ করবে মোবাইলের সুইচ। অন করতেই ভয়ঙ্কর শব্দ উড়ে যাবে সামনে থাকা সব কিছু। মানে মাঝারি মাপের সেই বোমাটা তৈরি হওয়ার পর মাপ মতো বইয়ের মাঝে পাতা ব্লেড দিয়ে কেটে জায়গাটা তৈরি করে বসিয়ে দেওয়া হয়। এবার বইয়ের ওপর কাগজ দিয়ে ভালোভাবে মুড়ে পার্সেলটা কুরিয়ার অফিসে পৌঁছে দেওয়ার কাজটা আমি করেছিলাম। এমন সময় প্রিন্সের সেলের মধ্যেই চৌধুরী রাজকুমারকে নিয়ে প্রবেশ করলো। আর রাজকুমারকে দেখেই প্রিন্সের চোখটা সেই দিনের মতো জ্বলে উঠল। ও কি করছে? তুই বলে যা, থামিস না, গল্পটা শুনতে বেশ লাগছে। স্যার বিশ্বাস করুন স্যার, আমি নই। আমি এই বাবুকে সবটা বলেছি, সবটা। পুরো প্ল্যানটা ওর স্যার, ওর জন্য আজকে আমাকে এই জেলের ভাত খেতে হচ্ছে। শালা শুয়োরের বাচ্চা! নিমেষের মধ্যে প্রিন্স নিজের চেয়ার ছেড়ে উঠে রাজকুমারের ওপরে ঝাঁপিয়ে পড়ার জন্য এগিয়ে গেল। ঠিক তখনই দুঁদে পুলিশ অফিসার প্রদীপ্ত রায়চৌধুরী নিজের পাটাকে এমনভাবে বাড়িয়ে দিল যে তাতে হোঁচট খেয়ে প্রিন্স একেবারে ধরাশায়ী হলো। প্রিন্স এই আচমকা ভূপতিত হওয়াটা যেন মেনে নিতে পারছিল না। সে অবাক হয়ে কিছু বলতে যাবে, তার আগেই দেখল প্রদীপ্ত তার দশাশয়ী চেহারাটা নিয়ে উঠে এসেছে। মুহূর্তেরও কম সময়ে তার মুষ্টিবদ্ধ হাত কলার ধরে যেন এক নিমেষে হাওয়ায় তুলে ধরল প্রিন্সকে, আর বাঁ হাতেই একটা সপাটে থাপ্পড় কষালো প্রিন্সের মুখে।
বড় বড় জাত ক্রিমিনালরাও এইভাবে মার খেলে ইগো সামলে রাখতে পারে না। আর প্রিন্স তো এক্ষেত্রে একটা দুধের শিশু মাত্র। প্রিন্সও আর নিজেকে সামলে রাখতে পারল না, হাউমাউ করে কাঁদতে শুরু করলো সে। আর কাঁদতে কাঁদতেই বলল, আমি করেছি সব স্যার। আমার মাথা ঠিক ছিল না স্যার, আমি কিছু বুঝতে পারি স্যার, আমি করে ফেলেছি স্যার। জানি তো বাবা, সব জানি। পুলিশকে কি গারুল মনে করো? তুই যা বলে যাবি সব বিশ্বাস করে যাব? তুই জানতিস না এটা কাকে মারার জন্য হচ্ছে? তুই পার্সেলটা কুরিয়ার সার্ভিসের অফিসে দিতে গেলি, আর দেখলি না ঠিকানাটা কার। কি মনে করিস বাবা তোরা পুলিশকে? হ্যাঁ ঠিক আছে, রাজনৈতিক কারণে ওপর মহলে চাপের মুখে আমাদের একটু আধটু অন্যায় কাজ করতে হয়, অন্যায়কে প্রশ্রয় ঠিক আছে দিতে হয়, কিন্তু মনে রাখবি আমরা যাতে পুলিশ। একটা ভাত টিপলেই বুঝতে পারি হাঁড়ির পুরো ভাত ফুটলো কি ফুটলো না। কি চৌধুরী, ক্যাপ্টেন ক্লোজড? হ্যাঁ স্যার, অবশেষে। অপরিসর গলিটা এখানে অন্ধকারাচ্ছন্ন। ভালো করে ঠাউর না করলে বোঝা যায় না যে এই গলিটার শেষ হচ্ছে যেখানে, সেখানেই বাগান ঘেরা একটা পুরনো আমলের বাড়ির লোহার ফটক রয়েছে। ফটকটা এখন বয়সের ভারে নুবছ, অল্প অল্প বৃষ্টিও পড়ছে এখন। অনেকটা রাত হয়েছে। গলিটা যেন সেই বৃষ্টি আর অন্ধকারে মায়াবী একটা রূপ নিয়েছে। সেই নুবছ বৃদ্ধ লোহার ফটকটার কাছে এসে দাঁড়ালেন একজন বৃদ্ধ। তাকে আমরা চিনি, স্বপন ভৌমিক, মৃতা সুপর্ণার বাবা। আজকের খবরের কাগজে সব থেকে বড় নিউজ এটাই যে পশ্চিমবঙ্গের প্রথম পার্সেল বোমার কেস কত দ্রুত সলভ করেছে পুলিশ। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভগুলো এখন তাই পেছনের সারিতে। সারা জাগানো এই কেস দ্রুত সলভের জন্য পুলিশ এখন জনতার কাছে হিরো, নায়ক। লোহার গেটটা ক্যাচ করে খুলে বৃদ্ধ প্রবেশ করলেন বাড়িটার বাগানে। তারপর বাগান পেরিয়ে প্রধান দরজার সামনে এসে দাঁড়ালেন। সেখানে একটা হালকা ডুম বাল্ব জ্বলছে। বৃদ্ধ দরজায় টোকা দিলেন। ঠক ঠক ঠক, যেন একটা প্যাটার্ন রয়েছে তাতে। কিছুক্ষণ পর দরজাটা খুলে গেল। ঘরের ভেতরটা অন্ধকার। সেখান থেকে বেরিয়ে এলো এক পুরুষ। হালকা ডুমবাল্বের আলো গিয়ে পড়ল সেই পুরুষের মুখের ওপরে। এই চরিত্রটিকেও আমরা চিনি, সুকান্ত, মৃতার লম্পট স্বামী। স্বপন আর সুকান্ত দুজনেই দুজনের দিকে তাকিয়ে রইল বেশ খানিকক্ষণ। আর তারপর তাঁদের দুজনেরই চোখে মুখে ফুটে উঠল একটা ক্রূর হাসি। সেই হাসিতে কিন্তু আওয়াজ নেই, কিন্তু রয়েছে উল্লাস, যেন কোনো যুদ্ধ জয়ের উল্লাস, যেন কোনো মিশন সাকসেসফুল হওয়ার উল্লাস। কিন্তু কিসের হাসি হাসছে ওরা? কোন যুদ্ধ জয়ের উল্লাস ফুটে উঠেছে ওই দুই পুরুষের মুখমণ্ডলে? প্রশ্নগুলো তো সহজ, কিন্তু উত্তর? এতক্ষণ শুনছিলেন চিত্রদীপ চক্রবর্তী এবং হিমাদ্রি সরকারের দ্য পার্সেল। অডিও রূপান্তর জয় সাহা। আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ, গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। অনেকেই গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। বিশেষ করে তাদের কাছেই আমাদের এই বিশেষ আবেদন। চিত্রদীপ এবং হিমাদ্রি পেশায় সাংবাদিক। চিত্রদীপ বেড়ে উঠেছেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে, বর্তমানে কলকাতার বাসিন্দা। 30 বছরেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বর্তমানে এই সময় সংবাদপত্রের চিফ রিপোর্টার পদে আছেন।
অপরাধ জগৎ, পুলিশ, রাজনৈতিক চরমপন্থী আন্দোলনকে দীর্ঘদিন ধরে কভার করা সাংবাদিক এখন লেখক হিসেবেও সুবিদিত। এই সময় সংবাদপত্রেরই বর্তমানে নিউজ এডিটর হিমাদ্রি সরকার বরানগরের বাসিন্দা। রামকৃষ্ণ মিশনের ছাত্র হিমাদ্রিও ক্রাইম রিপোর্টার হিসেবে অগ্রগণ্য। এছাড়াও সামাজিক ও রাজনৈতিক খবর সংগ্রহের বিষয়েও তাকে ঘুরে বেড়াতে হয়েছে দেশের নানা প্রান্ত। এই গল্পে প্রদীপ্ত রায়চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন ইন্দ্রজিৎ লাহিড়ী, যাকে অনেকেই ফুটকা বলে চেনেন, যদিও তিনি একজন সুপ্রতিষ্ঠিত অন্ট্রপ্রেনিয়র। ফুটকা উদ্যোগটি শুধু কন্টেন্ট ক্রিয়েশন নয়, বরং ফুটকা একাডেমির মাধ্যমে ইন্দ্রজিৎ বাবু আতিথেয়তা বা হসপিটালিটির ধরন নিয়ে নতুন সংজ্ঞা তৈরি করছেন। এটি তার প্রথম অডিও অভিনয়। এছাড়া প্রিন্সের চরিত্রে অভিনয় করেছেন দেবদত্ত রাহা, সুপর্ণা চান্দ্রী নিয়োগী, চৌধুরী করেছেন অভিযান বসু। অন্যান্য নানা চরিত্রে অভিনয় করেছেন অয়ন ভৌমিক, সঞ্জীব রাহা, মৌমিতা দত্ত, সংহিতা সান্যাল, শাহিদা আলী, সৌরভ রায়, শুভদীপ সরকার, দীপ্তদীপ সাউ, শুভ বিশ্বাস, জয়ন্ত দাস, বিমল হাজরা, মধুমন্তী চট্টোপাধ্যায়, সৌরভ নন্দী, কল্লোল দে এবং জয় সাহা। গল্পের সূত্রধর আমি সৌনক সান্যাল। গল্পপাঠ ও পরিচালনা দীপ্তজিৎ রায়চৌধুরী। গ্রাফিক্স রাজ দাশগুপ্ত। শব্দগ্রহণ স্টুডিও কম্প্যাক্ট অডিও ল্যাবের শুভদীপ সরকার। শব্দবিন্যাসে সায়র দে। সৃজনশীল প্রযোজনা জয় সাহা। গল্প ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। তাহলে পরের পর্বে দেখা ও শোনা হচ্ছে।